আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অভিমত অনুষ্ঠানে। সমসাময়িক বাংলাদেশের গুরুত্বপূর্ণ সবগুলো বিষয় নিয়ে আমরা এই অনুষ্ঠানে আলোচনা করে থাকি। একটি ইতিহাসের গুরুত্বপূর্ণ একটি অধ্যায় পার করছে বাংলাদেশ 5ই আগস্টকে কেন্দ্র করে। তার পরবর্তী পরিস্থিতি পর্যালোচনার জন্য আজকে আমরা দুজন অতিথিকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। আমার হাতের ডানে আছেন ব্যারিস্টার আফজাল জামিল সায়েদ আলী, ইন্টারন্যাশনাল ক্রাইমস এক্সপার্ট। একই সাথে তিনি আজকে আমাদের সংবিধান নিয়ে, বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের জুডিশিয়ারি এবং রাজনৈতিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আজকে তার সাথে আলোচনা করব। জনাব সায়েদ আলী এদেশের একজন প্র্যাকটিসিং ব্যারিস্টার। ব্যারিস্টার সায়েদ আলী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে ফারহান ফর ইনভাইটিং মি টু দিস প্রোগ্রাম। এবং আমার হাতের বাম পাশে আছেন জনাব ব্যারিস্টার ফখরুল ইসলাম, জুডিশিয়াল এবং হিউম্যান রাইটস একজন আইনজীবী এবং একই সাথে একজন বিশেষজ্ঞ। ব্যারিস্টার ফখরুল ইসলাম, অসংখ্য ধন্যবাদ আবারও আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। অনেক বছর দেখা হয় না, কিন্তু গত 2 সপ্তাহে অন্তত 2বার অন্তত দেখা হলো। আমি আপনাকে দিয়ে শুরু করতে চাই প্রথমে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ দর্শক, অসংখ্য ধন্যবাদ। আমি আপনাকে দিয়ে শুরু করতে চাই। গত 10ই আগস্ট, গত পরশুদিন আমরা হঠাৎ করে দেখলাম যে সুপ্রিম কোর্টে উত্তেজনা এবং সাবেক প্রধান বিচারপতি তিনি যখন ছিলেন, তিনি হঠাৎ করে ফুল কোর্ট মিটিং ডেকেছিলেন। আপনি আমাদেরকে প্রথমে বলবেন যে এই ফুল কোর্ট মিটিংটা কি এবং তিনি কেন ডেকেছিলেন? ধন্যবাদ ফারহান সাহেব। আপনার কোশ্চেনের জবাব দিয়ে আমি একটু সময় নিব। ফুল কোর্ট রেফারেন্সটা হচ্ছে আসলে যখন রাষ্ট্রের কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে নির্বাহী যদি কোনো বিষয়ে কনস্টিটিউশনের ব্যাখ্যা জানতে চায়, তাহলে সুপ্রিম কোর্টে আমাদের আর্টিকেল 106 সংবিধানের সেটা অ্যালাউ করে যে উনি একটা রেফারেন্স চাইতে পারেন। আর এই রেফারেন্স দেওয়ার জন্য, সিদ্ধান্ত দেওয়ার জন্য মাননীয় প্রধান বিচারপতি ফুল কোর্ট রেফারেন্স কল করে সেটার একটা ব্যাখ্যা দিতে পারেন। কিন্তু এখানে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে উনি সেটা নিজেই করবেন না। ওটাকে নির্বাহী প্রধান হিসাবে প্রধানমন্ত্রী কোনো ডিসিশন এক্সিকিউট করতে গেলে যদি সেটার মধ্যে কোনো কনস্টিটিউশনের ব্যাখ্যার প্রয়োজন হয়, তাহলেই শুধুমাত্র তিনি এক্সিকিউটিভের রিকোয়েস্টে সেটা করতে পারেন আর কি। কিন্তু ভেরি ইন্টারেস্টিং বিষয়, আপনারা জানেন যে ভেরি ওয়াইড স্প্রেড যে বিষয়টা এসে দাঁড়িয়েছে, সেটা হচ্ছে যে সবাই মনে করছিলেন যে উনি আসলে মনে করছিলেন না, দিস ইজ রিয়েলি ফ্যাক্ট, যে প্রধান বিচারপতি এখানে একটি বিচারিক কু করার চেষ্টা করছেন এবং সেটাকে ছাত্র জনতা যারা এই আন্দোলনের সফলতা এনে দিয়েছেন এই জাতির জন্য, তারা সেটাকে রুখে দিয়েছেন। দ্যাট ইজ আপনার কোশ্চেনের সো সিম্পল অ্যান্সার। বাট হোয়াই ইট হ্যাপেন্স বিফোর মুভিং দ্যাট, আমি আপনাকে জাস্ট একটা বিষয় স্মরণ করে দিতে চাই। সেটা হচ্ছে যে আপনি জানেন যে আমাদের বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস একটা কথা বলেছেন যেদিন উনি আবু সাঈদের কবর জিয়ারত করতে গেছেন। উনি বলছেন যে এটা নিয়ে কাব্য হবে, এটা মহাকাব্য। আমি আসলে ওনার এই শব্দছায়নের র্যাশ ধরে এই মহাকাব্যের একটি সাক্ষী হওয়ার জন্য আমি একটি ছোট্ট ঘটনা উপস্থাপন করতে চাই আপনার কাছে। ফারহান সাহেব, আপনি ঠিকই বলেছেন যে এক সময় এই টক শোতে অনেক আসতাম 2010, 11, 12 দিকে প্রচুর আসতাম। এই ক্ষেত্রে আমার মনে আছে 2010-এর জুনের দিকে আমি একটা টক শোতে এখানে এসেছিলাম, ঠিক সেম কনস্টিটিউশনের উপরে একটা বিষয় নিয়ে আলোচনা করতে। লাকিলি আমি সে একই জিনিসটা নিয়ে আজকে এখানে উপস্থিত হয়েছি। সেটা হচ্ছে যে দেখেন, 1 মে 2010 এবং সেই ক্ষেত্রে হাইকোর্টে 17 জন বিচারক নিয়োগ দেওয়া হয় ওই দিন। এই 17 জন বিচারপতির একজনেরও বিচারিক কোনো যোগ্যতা ছিল না, একাডেমিক কোনো যোগ্যতা ছিল না। প্রথম আলো মিজানুর রহমান খান এডিটর, তখন উনি মারা গেছেন, উনি একটা রিপোর্ট করেছেন সে সময়। আমি ঠিক হুবহু এই রিপোর্টটা আজকে আবার নিয়ে আসলাম। সেই রিপোর্টে উনি লিখছেন যে হাইকোর্টের সদ্য নিয়োগপ্রাপ্ত 17 জন অতিরিক্ত বিচারকের মধ্যে 9 জনেরই LLB-তে 3য় শ্রেণীতে উত্তীর্ণ। আমি ঠিক এর কয়েকটা রিপোর্টের একটু চুম্বক অংশটুকু আপনার উইথ ইউর পারমিশন, তাদের মধ্যে এই সদ্য নিয়োগ পাওয়া 17 অতিরিক্ত বিচারকদের মধ্যে 15 জনের জীবন বৃত্তান্তে শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন তারা কোনো তথ্য দেন নাই।
একটি সর্বোচ্চ আদালতে বিচারপতি নিয়োগ হচ্ছেন। দেন অতিরিক্ত বিচারক মোহাম্মদ ফারুক এসএসসি ও এসএসসি বাদে অন্য সকল পরীক্ষার ফলাফল প্রকাশ করেছেন। 3টিতেই তিনি দ্বিতীয় শ্রেণী, আইনে একমাত্র ডিগ্রি এলএলবি এবং 17 জনের মধ্যে উনিই জ্যেষ্ঠ, এবং ওই এলএলবি ডিগ্রিটাও উনি পাচ্ছেন 3rd ক্লাস। এখানে যদি এই রিপোর্টটা আমি আমাদের দর্শকদেরকে বলবো, আপনারা দেখবেন 1st of May 2010 প্রথম আলো রিপোর্ট। একইভাবে কতগুলো আশ্চর্যজনক বিষয় হচ্ছে, দেখেন এমন সব অদ্ভুত সিবি এবং জীবন বৃত্তান্ত দিয়ে হাইকোর্টের বিচারপতি নিয়োগ দেওয়া হচ্ছে। আবু জাফর সিদ্দিকী, তার 2 পৃষ্ঠার জীবন বৃত্তান্ত অত্যন্ত চমকপ্রদ। আমি একটু পড়ছি। ক্ষুদিরাম থেকে লালন শাহ পর্যন্ত কুষ্টিয়ার সকল মনীষী এবং প্রসিদ্ধ স্থানের নাম উল্লেখ করার পর তিনি বলেন এরকম একটি জেলায় তার জন্ম। এসএসসিতে 3য় শ্রেণী বিভাগ পান কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। আমি আর যাচ্ছি না, কারণ রিপোর্টটা পড়ে নিবে, আপনি সময় আমাকে অ্যালাউ করবেন না, আমি জানি। এই কথাটা আমি বলার কারণ হচ্ছে ওই যে আবার বললাম যে এটা একটা মহাকাব্য। এই মহাকাব্য রচনার জন্য আমাদের সবার ভূমিকা রাখা দরকার। আপনি দেখেন অসংখ্য ছেলে এদেশে আমরা এসেছি। আমি অনার্স মাস্টার্সে 1st ক্লাস পাওয়া ছেলে, স্কলারশিপ নিয়ে এদেশে এসেছি এলএলবি করতে। এদেশে এসেছি এলএলবি করছি, এলএলএম করছি, মাস্টার্স করছি, বারেট ল করছি, এলপিসি করছি। আমাকে বলছি না, একদম অসংখ্য ছেলে এখানে আছে। ঢাকা ইউনিভার্সিটি সারা জীবন এই বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে সব কিছুতে অগ্রণী ভূমিকা রেখেছেন। সেখানে কি 1st ক্লাস পাওয়া কোনো ছাত্র আওয়ামী লীগের ছিল না? সেখানে কি 1st ক্লাস পাওয়া কোনো ছাত্র অন্য কোনো ইউনিভার্সিটির কোনো ছাত্র কি ছাত্রলীগের ছিল না? আমি কথাটা এজন্য বলছি যে এই বিচার ব্যবস্থাকে ধ্বংস করার যে পরিকল্পনা, এবং সবচেয়ে ইন্টারেস্টিং কি জানেন, 2010 সালে আওয়ামী লীগ মাত্র ক্ষমতায় এসেছে। তাদের রুচিবোধ, তাদের সে সময়কার বিষয়গুলা একটু হলেও মার্জিত ছিল। সেই ক্ষেত্রে এই হচ্ছে নিয়োগের নমুনা। এই নিয়োগ দিয়ে তারা জুডিশিয়ারিকে সাজিয়েছে শুধুমাত্র একটা আজ্ঞাবহ জুডিশিয়ারি তৈরি করার জন্য। কেন লক্ষ লক্ষ মানুষ আজকে জুডিশিয়ারিকে ঘেরাও করছে? বিকজ স্টুডেন্ট এখন এগুলো জানে। এই জাঙ্ক, এই রাবিশ এখনও কিন্তু হাইকোর্টে আছে। যারা 2010 সালে নিয়োগ পেয়েছেন তাদের সবাই কিন্তু হাইকোর্টে এখনও বহাল। এবং আপনি দেখবেন যে এই যে 2 জন আমাদের প্রধান বিচারপতি এবং এনায়েতুর রহিম সাহেব নেক্সট প্রধান বিচারপতি বলা যায়, তিনি তো রিজাইন করেছেন, ছাত্রলীগের সভাপতি এবং সেক্রেটারি ছিল। তারা এখানে যেই আমাদের আজকের যে চিফ জাস্টিস, আমার ফেসবুকে যারা ফলো করেন দেখবেন আমি লিখছি যে আমাদের ইতিহাসে, আমাদের জন্ম থেকে, আমাদের বুঝ থেকে এই পর্যন্ত আমরা গর্ব করে বলতে পারি যে আজকে আমরা একজন চিফ জাস্টিস পেয়েছি যিনি অক্সফোর্ড গ্র্যাজুয়েট। ইন্টারেস্টিং কি জানেন, 2003 সালে উনি নিয়োগ পান। তখন 2003 সালে উনি নিয়োগ পান, অক্সফোর্ড গ্র্যাজুয়েট। জি। এবং উনি ইউএসএ থেকে ডক্টরেট 2003 সালে নিয়োগ পান। আমাদের সদ্যবিদায়ী প্রধান বিচারপতি নিয়োগ পান 2009 সালে। 17 বার মতো সময়কে ডিঙ্গিয়ে ওনাকে কোর্ট অফ আপিলই নেওয়া হয়নি, কারণ ক্যাডার, মাস্তান এবং অশিক্ষিতদেরকে দিয়ে প্রত্যেকটা জায়গায় এইভাবে সাজিয়েছে। ধন্যবাদ আপনাকে। আমি আশা করি আপনি বুঝতে পারছেন কেন মানুষের এত ক্ষোভ এবং আমরা কি চাই। আমি অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি জুডিশিয়াল কুয়ের কথা বলছিলাম জনাব সৈয়দ আলী। এখন প্রশ্ন হচ্ছে তারা কোন প্রেক্ষাপটে এই জুডিশিয়াল কু করতে চেয়েছিলেন, এবং আসলে তাদের যদি এই যে আমরা বলছি যে ফুল কোর্ট মিটিং, এই ফুল কোর্ট মিটিং থেকে আসলে তারা কি অর্জন করতে চাচ্ছিলেন? তারা কি আদৌ যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে এদের সম্পর্কে, তাদের সম্পর্কে কোনো মন্তব্য করার কোনো প্রচেষ্টা তাদের ছিল কিনা, নাকি এর থেকে বড় কোনো কিছু, নাকি এটি সার্বিক পরিস্থিতি আলোচনা করার জন্য একটি মিটিং ছিল বলে আপনি মনে করেন? ফারহান, আপনার কোয়েশ্চেন হ্যাজ অ্যান ইমপ্লিকেশন যে আমি কোনো সিক্রেট কিছু জানি কি না। দের ইজ নো ওয়ে ফর মি টু হ্যাভ এ টেলিকাইনেটিক কমিউনিকেশন উইথ হোয়াট দে ওয়ার থিঙ্কিং। আমি যেটুকু জানি, প্রথম যেটা জেনেছি, এবং এই টপিকটা আলোচনা করার জন্য এই মুহূর্তে কি হচ্ছিল, এবং যে ব্যক্তি টেলিফোনের স্ক্রিনশট টেক্সট মেসেজের পাবলিশ করেছিল, জুলকারনাইন সায়ের এখানে নাই। জি। হয়তো সে বলতে পারতো যে কি হচ্ছিল এবং কি জানে। অ্যাজ ফার অ্যাজ জুডিশিয়াল কু এবং জুডিশিয়াল কুর মাধ্যমে পাবলিক পলিসিকে ডিফিট করে দেয়া, এটা কিন্তু বাংলাদেশে আজকে এবার প্রথম অ্যাটেম্পটেড হয় নাই।
889-এ খুব সাকসেসফুলি এটা হয়েছে এবং জনগণ আমাদের তথাকথিত বুদ্ধিজীবী শ্রেণী এটাকে খুব গ্লোরিফাই করেছেন এবং যারা বাংলাদেশের সাংবিধানিক আইন পড়েছেন তাদের কাছে খুব পরিচিত একটা নাম হচ্ছে 8th অ্যামেন্ডমেন্ট কেস, আনোয়ার হোসেন অ্যান্ড বাংলাদেশ। 8th অ্যামেন্ডমেন্ট কেসের ইস্যু ছিল উইথ অল দিস মিস্টেকস এরশাদের কিছু পলিসি ভিউ ছিল এবং সে মনে করেছিল যে ইংল্যান্ডের মতো যেহেতু আমাদের জুডিশিয়ারি, জি এখানে আমাদের হাইকোর্ট শুধু ঢাকা কেন্দ্রিক, ফলে হাইকোর্ট হচ্ছে অরিজিনাল জুরিসডিকশন অফ এ ল্যান্ড এবং দেশের সব মানুষের অ্যাক্সেস থাকা উচিত। তখন তারা 6টা বেঞ্চ করেছিল এবং সেখানে সৈয়দ ইশতিয়াক আহমদের মতন, কামাল হোসেনের মতন আইনজীবীরা বললেন, অ্যান্ড কামাল হোসেনের সাবমিশন অনলি 2 দিন আগে আমি আবার রিহার্স করলাম যে উনি বলছেন যে হাইকোর্টের 6টা বেঞ্চ করা মানে দেশে 6টা পার্লামেন্ট করে দেওয়ার মতন। অ্যাপল অ্যান্ড অরেঞ্জেস কম্পেয়ারিং। পার্লামেন্ট হচ্ছে দেশের জনগণের রাজনৈতিক আকাঙ্ক্ষার সার্বভৌমত্বের প্রতি একটা সিঙ্গল এন্টিটি। ইনস্টিটিউশন, হ্যাঁ। কোর্ট অনেকগুলো হতে পারে এবং কোর্টের কোনো টেরিটোরিয়াল জুরিসডিকশন ওনার একটা আজগুবি ব্যাখ্যা দিলেন যেটা আমি বুঝি নাই কখনো, ছাত্র থাকতেও বুঝি নাই, এখন তো আমার রাগই উঠে পড়লে। একমাত্র বিচারপতি ওখানে জাস্টিস আফজাল, উনি বলছিলেন দ্যাটস নাথিং রং উইথ ইট, দ্যাটস ফাইন। এখন এবং আমি তখন ক্লাস 9-এর ছাত্র। একদিন শুনি একজন বিচারপতি বলছেন, ইউ ডোন্ট এক্সপেক্ট হাইকোর্ট জাজেস টু গো অ্যান্ড লিভ ইন প্রভিন্সেস। মানে হচ্ছে ঢাকার হালুয়া রুটি মধু প্রভিন্সে যাবে এবং ওনাদেরকে ওইখানে যে থাকতে হবে, দ্যাট ওয়াজ দ্যার মেইন কনসার্ন। তারা একটা পাবলিক ইন্টারেস্ট ডিফিট করে দিল এখানে। সো দিস ইজ দ্য বেস্ট এক্সাম্পল অফ জুডিশিয়াল কু, যে যখন আমাদের এলিটরা এখন ওইটা খুব ভালো আর যখন না তখন খারাপ। তো জুডিশিয়াল কু চলতে চলতে এখন এমন এক পর্যায়ে আসছে, অ্যান্ড ফুট আওয়ামী লীগের নির্লজ্জ দলীয়করণ, নির্লজ্জ চেয়ে উগ্রভাবে দলীয়করণ, হাইকোর্টের অমানবিকীকরণ, প্রতিটা ইনস্টিটিউশনকে মানুষকে মানুষ হিসেবে ট্রিট না করবার যে একটা সিস্টেম চালু করেছে, যারাই চেয়ারে বসছে হি ইজ গড অ্যান্ড এভরিবডি এলস ইজ দি লেস দেন মর্টাল, লেস দেন হিউম্যান। এই কালচারের অংশই হাইকোর্টে চালু হয়েছে, আর কিছু না। সো ফুল কোর্ট রেফারেন্সে যেটা হচ্ছে, এটার আনসার আমার ব্যাখ্যা হচ্ছে এরকম: বাংলাদেশে এই মুহূর্তে দ্বৈত প্রশাসন চলছে। যেহেতু কারেন্ট কেয়ারটেকার গভর্নমেন্ট বা ইন্টারিম গভর্নমেন্ট, হুইচ এভার ওয়ে ইউ ডিসক্রাইব দেম, তাদের পলিটিক্যাল লেজিটিমেসি নাই, তারা মানুষের ভোটে আসে নাই। জি এবং টেকনিক্যালি এখন যে রাষ্ট্রপতি, যেই ব্যক্তি, তিনি শাহাবুদ্দিন, আই ডোন্ট ওয়ান্ট টু মেনশন হিজ নেম, তথাকথিত একটি, বাট তিনি তো আমাদের রাষ্ট্রপতি। ওয়েল দ্যাট ইজ হি ইজ, তথাকথিত একটি সরকারের নির্বাচিত রাষ্ট্রপতি। জি ফলে টেকনিক্যালি আমাদের যত সার্ভিসগুলো আছে অ্যাজ দ্য হেড অফ স্টেট, এরা তার প্রতি টেকনিক্যালি লয়াল। বাট এক্সিকিউটিভ, এটি তো কাগজে, এটি আমাদের ইন থিওরি ইট ইজ, এবং কাগজের জিনিসও কোনো সময় পাওয়ারফুল হয়ে যায়। ইট ডিপেন্ডস, এভরিথিং ডিপেন্ডস অন পলিটিক্যাল সভরেন উইল। তো এখন এক্সিকিউটিভ পাওয়ার হচ্ছে এই ডক্টর প্রফেসর ইউনুসের, সবাই ডক্টর বলে, বাট হি শুড বি অ্যাড্রেস এজ প্রফেসর ইউনুস। প্রফেসর ইউনুসের নেতৃত্বে যেই এক্সিকিউটিভ কমিটি, এরা হচ্ছে আমাদের এক্সিকিউটিভ এই মুহূর্তে। ফলে দেখা যাচ্ছে টেকনিক্যালি প্রফেসর ইউনুস হিমসেলফ ইজ অলসো হ্যাড টু বি লয়াল টু দিস পারসন হু ইজ নাও আওয়ার প্রেসিডেন্ট। জি তো এই যে একটা ডিসগ্রেসফুল সিচুয়েশন, দিস ইজ এ রেভলিউশনারি গভর্নমেন্ট, ইট ইজ নট এ নর্মাল চেঞ্জ অফ গার্ড। এটা নর্মাল গতানুগতিক সরকারের কাছ থেকে আরেকটা গতানুগতিক সরকারের দায়িত্ব গ্রহণ না। সো হিজ লেজিটিমেসি কামস ফ্রম দ্য ফোর্স অফ দ্য রেভলিউশন। আমার ওপিনিয়ন যদি কেউ জিজ্ঞেস করে, আই উইল সিম্পলি সে হি শুড টেক ওভার অ্যাজ দি এক্সিকিউটিভ প্রেসিডেন্ট অফ বাংলাদেশ। আমাদের ডিসকাশনের একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে যে আসলে তার অবস্থান কি হওয়া উচিত। একটি দাবি উঠেছে ইতিমধ্যে, স্পেশালি ইন্টেলেকচুয়াল Yes. লেভেলে, যে তার অবস্থান কি হওয়া উচিত, বিশেষ করে যেহেতু এই গভর্নমেন্টটি হচ্ছে একটি রেভলিউশনারি বা বিপ্লবী সরকার। বাট এর আগে আমি আসলে এই বিষয়টি আমাদের দর্শকদের জন্য এত কেন গুরুত্বপূর্ণ ছিল ওই ফুল কোর্ট মিটিংটি, ফুল কোর্ট মিটিংটা আসছে যেহেতু এই ডুয়াল অ্যাডমিনিস্ট্রেশন, ডুয়াল লয়ালটি চলছে এখন, ফুল কোর্ট রেফারেন্সটা বসছে ইন দি কনটেক্সট অফ অ্যানাদার পারসন। আগের যিনি প্রধানমন্ত্রী ছিলেন তার ছেলে আমেরিকা থেকে বলছে তার মা পদত্যাগ করেনি। জি সো উই সাসপেক্ট যে ফুল কোর্ট রেফারেন্স ওখানে বসছিল এবং আলটিমেট উদ্দেশ্য ছিল এটা ডিক্লেয়ার করা যে দি ডিপোজড ডিকটেটর, দ্য ফ্যাসিস্ট ডিকটেটর ইজ স্টিল দি লেজিটিমেট প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। এটা হলে সাথে সাথে একটা ডুয়ালিটি যেটা এই মুহূর্তে চলছে ইন থিওরি, এটা ক্রিস্টালাইজ হয়ে যায়। তখন একদল লোক যাদেরকে গত 15 বছরে হার্ডকোর পজিশনে বসানো হয়েছে, এরা তখন একটা তথাকথিত জুডিশিয়াল স্যাংশন পাবে টু গো আউট অ্যান্ড রিভোল্ট।
আস্ত দেশটাকে একটা অগ্নিকুণ্ডে পরিণত করার একটা ব্যর্থ চেষ্টা ছিল সেটা, এবং সাকসেসফুলি গভর্নমেন্ট এটা প্রফেসর ইউনূসের নেতৃত্বে সরকার এটা ট্যাকল করেছে। সেনাবাহিনী জিনিসগুলো নজরদারিতে ছিল এবং তারা এটাকে অ্যাসেস করতে পেরেছে, ইন্টারসেপ্ট করতে পেরেছে ইন টাইম, উইচ ইজ দে শুড বি প্রেজড, তাদেরকে প্রশংসা করা উচিত। এবং দ্যাট ইজ যেখানে একটা সরকার দায়িত্ব নিয়েছে, রাষ্ট্রকে স্টেবল করার চেষ্টা করছে, সেই মুহূর্তে এই ধরনের ফুল কোর্ট রেফারেন্স উইথ এ পার্টিকুলার অবজেক্টিভ টু question the legitimacy of the government. জি। This is the textbook example of subversion of state. বাংলাদেশের সংবিধানে খুব পরিষ্কারভাবে লেখা আছে সাবভার্শন অফ স্টেটের শাস্তি কি। এদের বিরুদ্ধে সেই ধরনের ব্যবস্থা নেওয়া খুব জরুরি। এখন প্রশ্ন হচ্ছে, লেটস সে যে তারা এই ফুল কোর্ট মিটিং করলেন এবং তারা কোনো ধরনের তারা মন্তব্য করলেন কিংবা কোনো ধরনের একটা ডিরেকশন দিলেন। এই ডিরেকশনের আউটকাম যদি হতো যে আসলে প্রাইম মিনিস্টারের বক্তব্য যেহেতু এসছে যে তিনি পদত্যাগ করেননি, দেয়ারফর এই গভর্নমেন্টের লেজিটিমেসি নেই, এই ক্যারেক্টার ইন্টারিম গভর্নমেন্টের লেজিটিমেসি নেই। তো সেক্ষেত্রে জনাব জামি সৈয়দ আলী বলেছেন যে বাংলাদেশ একটি অগ্নিকুণ্ডে পরিণত হতো। যারা ইতিমধ্যে ডিপোজড হয়েছেন কিংবা যারা ইতিমধ্যে পালিয়ে আছেন, লুকিয়ে আছেন, বিদেশে চলে আসছেন, তারা আবার রিঅর্গানাইজ হওয়ার চেষ্টা করতে পারতেন। এটি কি আসলে বাস্তবতা কিনা, তখন প্রেক্ষিতটা কেমন হতো? এবং তখন অ্যাবসলিউটলি আমি মনে করি যে উনি রাইট। এবং আপনি দেখেন, আমি আরেকটা জিনিস অ্যাড করব, শেখ হাসিনা যখনই এই দেশের ক্ষমতায় এসেছেন, আপনি দেখেন যে উনি কিন্তু আন্দোলন করে কেয়ারটেকার এস্টাবলিশমেন্ট করে তারপরে এসেছেন। ইটস ট্রু, হিস্ট্রিক্যালি ইটস ট্রু। কিন্তু উনি এসেই সর্বপ্রথম যে কাজটা করছেন, উনি কিন্তু কেয়ারটেকার উঠিয়ে দিয়েছেন। এবং সেটা কীভাবে করলেন? সেটা কিন্তু পার্লামেন্টে করেননি, উনি কিন্তু সেটা করছেন খায়রুল ইসলাম সাহেবকে দিয়ে। এবং খায়রুল ইসলাম সাহেব ইজ অ্যানাদার এক্সাম্পল হু হ্যাভ ডান সামথিং অ্যাবসলিউটলি ব্যাড ফর আওয়ার কান্ট্রি। আমি তো মনে করবো যে আজকের এই রক্তারক্তি, আজকের এই হানাহানি, আজকের এই বিভৎস দৃশ্য, এর সিংহভাগ যাওয়া উচিত খায়রুল ইসলাম সাহেবের কাছে। উনি চিফ জাস্টিস থাকা অবস্থায় কেয়ারটেকার সরকারটা বাতিল করে দিলেন। এটা কি আরেকটা বিচারিক কোনা? 100%। এবং এই ক্ষেত্রে একের পর এক যে ঘটনাগুলো শেখ হাসিনার এই সরকার করেছেন, এবং সেই তার বিচার হওয়া উচিত, এখন বিচার হওয়া উচিত। কিন্তু পরবর্তীতে বিচার হতে পারলে এখন হবে না কেন? হওয়া উচিত। যেটি বারবার এসছে যে তিনি মেনশন করেছিলেন যে পরবর্তী দুটি ইলেকশন করা যেতে পারে। নো, দ্যাটস নট দ্য ইস্যু। হাউ হি ক্যান, ফার্স্ট অফ অল এটা তো করতেই পারে না। এটা আপনি তো এটা করবেন হচ্ছে যে পার্লামেন্ট আমাদেরকে এটার ম্যান্ডেট দিয়েছে, সেই পার্লামেন্ট এটা যাবে। এটাও একটা বিচারপতিদের একটা ক্ষমতার অপব্যবহার, নো ডাউট এট অল। যদি কোনো সোবার, জেন্টেল এবং জাজমেন্টশিপ আছে এরকম কোনো জাজ যদি পড়তো, উনি এটাকে এন্টারটেইনই করতেন না। কিন্তু উনি করলেন। ওনার করার কারণে আজকে দেখেন এই সাংবিধানিক, ধরেন আমাদের দেশে একটা সংবিধান আছে, ধরে নেই এখন একটা সংবিধান আছে, অ্যাজ অফ নাও এই সংবিধানের কিছু আমরা মানছি, কিছু মানতেছি না। সে ফর এক্সাম্পল আমরা বলতেছি আমাদের প্রেসিডেন্ট আছে বহাল তবিয়তে, কেন? কনস্টিটিউশনাল হেড হিসেবে উনি আছেন। কিন্তু আবার আমরা বলতেছি যে ক্ষমতার ট্রান্সপারেন্টটা কিন্তু আমাদের স্মুথ হয়নি, বিকজ দ্যার ইজ নো তত্ত্বাবধায়ক সরকার, দ্যার ইজ নো ইন্টারিম গভর্নমেন্ট, হোয়াট এভার ইট ইজ। আপনি শেখ হাসিনা এগেইন এন্ড অনলি যা বক্তব্য আমি কনস্টিটিউশনের বাইরে 1 ইঞ্চিও নড়বো না, তার মানে কনস্টিটিউশন এগুলো নাই। তাহলে আমাদের বর্তমান সরকারের যে পরিস্থিতি, আমি জানি না, ওনারা হয়তো মাত্র 4 দিন মানে ওনারা গেছেন, একটা কঠিন এবং একটা জটিল পরিস্থিতিতে ওনারা আছেন। ওনারা কী ভাববেন? সেখানে ডক্টর আমাদের কি বলে যে নজরুল সাহেব আছেন, আসিফ নজরুল সাহেব আছেন, ওনারা কনস্টিটিউশন এক্সপার্ট হি হিমসেলফ। এখন ওনারা কীভাবে বিষয়গুলো দেখবেন হয়তো সময় লাগবে, কিন্তু অ্যাকচুয়ালি ওনারা তো কনস্টিটিউশন কিছু মানছেন, কিছু মানতেছেন না। এখন ওনাদের দরকার হচ্ছে, আমার যদি আন্ডারস্ট্যান্ডিং রাইট হয়, তাহলে এইভাবে কিছু কাটছাট করে সংবিধান মানা, কিছু না মানা, এই জায়গাটা ওনারা কোন জায়গায় মানছেন না। ওনারা মানতেছেন। আসিফ নজরুল বলেছেন ওনারা মানতেন তাহলে ওনারা ক্ষমতায় নিতে পারতেন। ডক্টর আসিফ নজরুল ইতিমধ্যেই বলেছেন যে তারা কনস্টিটিউশন মেনে, ডক্ট্রিন অফ নেসেসিটি যেটি বলছিলেন জনাব আপনারাই বলছিলেন যে ডক্ট্রিন অফ নেসেসিটির একটি টার্ম তো কনস্টিটিউশনে আছে। ঠিক আছে, আমি মানলাম। উনি যেটি বলছেন যে তারা কনস্টিটিউশন মেনে কেয়ারটেকার বা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছেন এবং রাষ্ট্রপতির অনুমোদন ক্রমে, এই যে রাষ্ট্রপতির অনুমোদন ক্রমে যে কথাটা বলতেছেন, এই রাষ্ট্রপতিকে আমরা মেনে নিচ্ছি কিনা, এই জাতি মেনে নিচ্ছে কিনা, কনস্টিটিউশনের আর্টিকেল 7 পড়ে। এখন আর্টিকেল 7-এ লেট মি ফিনিশ প্লিজ। আর্টিকেল 7 স্পষ্ট বলা আছে কি যে সুপ্রিমেসি অফ দ্য কনস্টিটিউশন, হোয়াট ইজ দ্য, আমি ইফ ইউ অ্যালাউ মি, সুপ্রিমেসি অফ দ্য কনস্টিটিউশনে সেখানে কি বলা আছে? যে ছোট্ট কথা যে অল পাওয়ার্স ইন দ্য রিপাবলিক বিলংস টু দ্য পিপল, এবং কনস্টিটিউশন অনুযায়ী কি করবেন, দে উইল এক্সারসাইজ দ্য উইল অফ দ্য পিপল। এখন আপনি যদি বলেন হোয়াট ইজ দ্য উইল অফ দ্য পিপল, গত 15 বছরে আমরা এই উইল অফ দ্য পিপল পাইনি।
এই বছর এখন যে ঘটনাটা ঘটছে এটা থেকে আপনার আমার বা এই বাংলাদেশের কোনো মানুষের কি 1 ইঞ্চি পরিমাণ সন্দেহ আছে যে জনগণ ম্যান্ডেট দিয়েছে এই 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 পিপলকে? এটাকে বিপ্লবী সরকার আপনি বলতেই পারেন। তাই যদি হয় তাহলে যেহেতু একটি সরকারের পতন হয়েছে সুতরাং এটি বিপ্লবী সরকার ছাড়া তো আর কিছু না। কিন্তু প্রশ্ন তাহলে তো কনস্টিটিউশন আমাদেরকে অবশ্যই কি করা উচিত। কিন্তু কনস্টিটিউশনও তো আমরা বলি সার্বভৌম, জনাব সাইদ আলী, আমরা তো বলি কনস্টিটিউশন হচ্ছে সার্বভৌম। এটা এক ধরনের ইটস এ ড্রাই জোক। কনস্টিটিউশন সার্বভৌম না, কনস্টিটিউশন বলছে জনগণ সার্বভৌম, তারপরে সে নিজেকে জনগণের পাশে আরেকটা সত্তা হিসেবে হাজির করতে পারে না। কনস্টিটিউশন ইজ জাস্ট এ পিস অফ ডকুমেন্ট উইচ details the will of the people in a very organized way. That's the purpose of the written constitution. ব্রিটেন, নিউজিল্যান্ড এবং ইসরায়েলের কোনো রিটেন কনস্টিটিউশন নাই। এই দেশগুলো ওয়ান অফ দ্য মোস্ট অর্গানাইজড কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। আমেরিকার কনস্টিটিউশন হাজার হাজার পাতা, বেসিক কনস্টিটিউশনটা কয়েক পাতা, বাট দেন অফ দি সাবলজ অ্যান্ড এভরিথিং হাজার 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 পাতা। ইটস অলসো ফাংশনিং ইন এ ভেরি কমপ্লেক্স ওয়ে। এন্ড অফ দ্য ডে এভরিথিং ডিপেন্ডস মানুষগুলা কারা, কেমন, কারা অ্যাপ্লাই করছে। সংবিধান ছাড়া ভালো মানুষরা দেশ চালাচ্ছে, ভালো চলতেছে। সংবিধান সহ মানুষের দেশ চালাচ্ছে, ভালো চলতেছে। And no amount of written constitution could prevent a man like Trump becoming America's president. জি, কোনো সংবিধান আটকাতে পারেনি তাকে। সো রিটার্ন সংবিধান হলেই যে এটা হয়ে যাবে। And then this of course the normative theory of constitutionalism is what happens is constitution, not what is written. এবং এই সংবিধানে বলা আছে যে আসিফ নজরুল, with the greatest respect, he's a very good talk show host or a participant. He's a good analyst of written documents, but he's not a strategist. He never practiced in court in his life. So he never strategized a case against an opponent who is equally trained, equally intelligent, in order to convince a judge who is cynical about both their cases. So he never went through that training. ফলে উনার যে শর্টকামিং যেটা হবে প্রশাসনে, যে এভরি ডে হি হ্যাজ টু স্ট্র্যাটেজাইজ, হি হ্যাজ টু প্ল্যান অ্যান্ড এক্সিকিউট ডিসিশনস ইন ওড, এবং একই সাথে আশা করতে হবে যে রেজাল্ট জনগণকে কনভিন্স করবে। হ্যাঁ, উনি তো নিজে কখনো উনার থিওরি টেস্টেড হয় নাই ইন দ্য ফেস অফ এ চ্যালেঞ্জ, ইন ফ্রন্ট অফ এ জাজ। সো ওই এক্সারসাইজের ভিতরে উনি কখনো যান নাই। যে এই কারণে যেটা হচ্ছে যে উনি একদিকে বলছেন সংবিধান মানতে হবে, মানছি, বিকজ সংবিধানে বলা আছে ডক্ট্রিন অফ নেসেসিটি। ডক্ট্রিন অফ নেসেসিটি ইটসেলফ ডিকটেটস যে এই সংবিধানকে আমাদের ছুঁড়ে ফেলে দিতে হবে। দ্যাট ইজ দ্য সংবিধান যেটা আমাদেরকে ফেয়ার ইলেকশন করতে দেয় নাই গত কয়েক টার্ম। দ্যাট ইজ দ্য সংবিধান অন দ্য যার উপরে ভিত্তি করে আমাদের উপর একটা অমানবিক ফ্যাসিস্ট শাসন চালু করা হয়েছে। দ্যাট ইজ দ্য সংবিধান যার আন্ডারে আমাদের কোনো এক্সপ্রেশন ছিল না। এই সংবিধানের কোনো অধিকার নাই এই বিপ্লবের পরে, যেটা এখনও আমাদের উপর মাতব্বরি করবে ইন টার্মস অফ ল। সো সংবিধান সার্বভৌম, ইট ইজ এ জোক। জনগণ ইন এ ডেমোক্রেসি পিপল ডিসাইডস হোয়াট ইট ইজ, এবং পিপলের সভরেন এক্সপ্রেশনের একটা ডকুমেন্ট হচ্ছে সংবিধান। সংবিধান, কনস্টিটিউশন ইজ নট এ সেপারেট ইনস্টিটিউশন, কনস্টিটিউশন ইজ নট এ সেপারেট এন্টিটি, ইট ইজ জাস্ট দি এক্সপ্রেশন অফ মাই উইল, and that is it. It's an evidence of social contract. এখানে আপনার যে দুজনের সাথে আমি বসে আছি, এই যে বসছি, যে ফ্যাক্ট যে আমি বসছি, there is an underlying social contract. সেই কন্ট্রাক্টটা হচ্ছে যে এই ডিবেটে যখন আমরা অংশ নিব, উইল মেনটেন সাম সিভিলিটি। কিন্তু এই যে সিভিলিটি মেনটেন করতে হবে, এটা নিয়ে কিন্তু আপনার সাথে আমার সাথে আলোচনার আগে কোনো আলোচনা হয়, এখানে বসার আগে আলোচনা হয় নাই। আমাকে ওয়ার্নিং দেওয়া লাগে নাই যে ইউ হ্যাভ টু মেনটেন এ রুল অফ ডেকোরাম, ডিসেন্সি, gentlemanly conduct. কিছু আলোচনা করতে হয় নাই, বিকজ ইট ইজ ইমপ্লাইড ইন দ্য ফ্যাক্ট দ্যাট আই হ্যাভ ডিসাইডেড টু কাম অ্যান্ড সিট উইথ ইউ। সুতরাং সেই সোশ্যাল কন্ট্রাক্টের একটা অংশ এটা। এর মানে না যে দিস সোশ্যাল কন্ট্রাক্ট উইল ডিকটেট হাউ আই বিহেভ ইন মাই নেসেসিটি, হাউ আই হ্যাভ টু রিয়াক্ট ইন দ্য ফেস অফ ব্রুটাল অপ্রেসিভ ফ্যাসিস্ট রেজিম। ডিকটেটরশিপ অ্যান্ড ফ্যাসিজমের দুটো তফাৎ আছে। ডিকটেটরশিপ ট্রিটস ইউ ভেরি ব্যাডলি, ভেরি রুডলি, আপনার রাইটকে আন্ডারমাইন করবে, পিছিয়ে ফেলে চলে যাবে, বিকজ হি হ্যাজ হিজ ওন প্ল্যান। জি, ফ্যাসিজমের ডিফারেন্সটা হচ্ছে ফ্যাসিজম ডাজ নট রেকগনাইজ ইউর হিউম্যানিটি। দ্যাটস দ্য ডিফারেন্স উইথ ফ্যাসিজম এন্ড ডিকটেটরশিপ। আমাদের হিউম্যানিটি রেকগনাইজ ছিল না ইন লাস্ট 15 years. সিম্পলি ইট ইজ এনাফ যে আপনাকে একটা দলের বিরোধী হিসেবে চিহ্নিত করা হয়েছে, ইউর অটোমেটিক রাষ্ট্রবিরোধী, আপনাকে পিটায় মেরে ফেলা যায়। দ্যাটস হোয়াট হ্যাপেন্ড। দর্শক, আপনারা কি ভাবছেন, সরকার কি এইরকমই ছিল কিনা, যে ফ্যাসিস্ট যেটি বলছেন জনাব সৈয়দ আলী, যে এরকম বাংলাদেশের পরিস্থিতি ছিল কিনা যখন
যে সরকারের বিরুদ্ধে কোনো কিছু হলেই আপনি সরকারের বিরোধী, সুতরাং আপনার বিরুদ্ধে যে কোনো ইনহিউম্যান অ্যাক্টিভিটি লেজিটিমেট করার জন্য সরকার ছিল এবং যেটি জনাব সৈয়দ আলী বলছেন এটি হচ্ছে ডিফারেন্স বিটুইন ডিক্টেটরশিপ এবং ফ্যাসিস্ট গভর্নমেন্ট। আমরা এই শব্দটি আসলে গত 5-6 দিন ধরে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে, বিশেষ করে স্টুডেন্টরা যারা এই বিপ্লবের নায়ক তারা বেশি বেশি ব্যবহার করছেন। সরকারি দলের সাবেক সরকারি দলের বিরোধী যারা আছেন তারা বেশ গত কয়েক বছর ধরে এই শব্দটি ব্যবহার করছিলেন। এবং আমরা আপনাদের কাছ থেকে জানতে চাই আসলে এই যে বর্তমান যে ব্যবস্থায় সংবিধানের আলোকে যে সরকার, এই সরকার তারা কতটুকু ফাংশন করতে পারবেন, যেটি জনাব ফখরুল ইসলাম বলছেন যে সংবিধানের কয়েকটি অংশ তারা মানছেন, কয়েকটি অংশ তারা মানছেন। এবং এর আলোকে আরেকটি নতুন ধারণা নিয়ে আলোচনা হচ্ছে, সেটি হচ্ছে যে ডক্টর ইউনূস যেহেতু তিনি ইন্টারিম গভর্নমেন্টের হেড অফ দ্য গভর্নমেন্ট, তাকে যেহেতু এই সরকার এসছে একটি বিপ্লবের মাধ্যমে, গণ অভ্যুত্থানের মাধ্যমে, সুতরাং তাকে এক্সিকিউটিভ প্রেসিডেন্ট হিসাবে ঘোষণা করা হোক অথবা তিনি এক্সিকিউটিভ প্রেসিডেন্ট হিসাবে তিনি দায়িত্বভার গ্রহণ করুন। এবং আবার আরেকটি বিষয় আলোচনা এসছে, বর্তমান কনস্টিটিউশন যেহেতু এখন অনেকটাই অকার্যকর, এই কনস্টিটিউশনকে পুরোটাই অ্যাবলিশ করা হোক এবং নতুন করে কনস্টিটিউশন রচনা করা হোক বাংলাদেশের। আমি আপনাদের অভিমত জানতে চাইব। স্ক্রিনের নিচে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারে ফোন করে আপনারা আপনাদের ভাবনা জানাবেন, অভিমত জানাবেন। এই বিগত সরকারের যে ব্যবহার ছিল, বিগত সরকারের যে কার্যক্রম ছিল, এখন প্রতিদিন যে গল্পগুলি কিংবা যে অভিজ্ঞতাগুলি মানুষ শেয়ার করছেন, আয়নাঘর থেকে শুরু করে কিভাবে বিএনপির একজন নেতাকে বর্ডারের বাইরে তাকে ফেলে রাখা হয়েছিল এবং সেখানে তিনি টানা 9 বছর কিভাবে এক্সাইল ছিলেন এবং তিনি আজকে দেশে ফিরে এসেছেন। দেশে ফিরে এসে তিনি তার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা তিনি এখন আলোচনায় নিয়ে আসছেন। এভাবে নিশ্চয়ই আরও অনেক গল্প, অনেক অভিজ্ঞতা আগামী কয়েকদিনে বের হবে। আমরা আপনাদের কাছে জানতে চাই আপনাদের ভাবনা কি। যাচ্ছি প্রথম কলার, দেখে কে আছেন লাইনে। আসসালামু আলাইকুম কলার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কলার, আপনার নাম? মোসাদ্দিক হোসেন মানিক মিয়া, ওয়েস্ট মিডল্যান্ড অলসো। জি জনাব মানিক মিয়া, আপনার অভিমত। আমার অভিমত হচ্ছে গিয়ে, আমার ছাত্ররা হচ্ছে আমার দেশের অনার্য ভবিষ্যৎ, আমার দেশের অহংকার। আমি ছাত্র জনতার মাধ্যমে তাদের রক্তাক্ত রাস্তা দিয়ে আমরা বাংলাদেশের সেকেন্ড স্বাধীনতা পেয়েছি। আমি সর্বপ্রথমে আমার ছাত্র এবং জনতার মহাকাব্যিক সাহসিকতা, যার উদাহরণ সাম্প্রতিক ইতিহাসে বিরল, তাদেরকে আমি স্যালিউট দিচ্ছি, জানাচ্ছি। যারা শাহাদত বরণ করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করতেছি। সেই সাথে হাসিনার বুলেটের আগায় যে সমস্ত মা বাপ তাদের কলিজার টুকরাকে হারিয়েছেন তাদের প্রতি আমার সম্বেদনা। এবং শুধু তাই নয়, আবরারকে যে হাসিনা তার সন্ত্রাসীরা হত্যা করেছে আমি তাকে স্মরণ করতেছি। বিশ্বজিতের মতো একজন গরিব শ্রমিককে হাসিনার সন্ত্রাসীরা হত্যা করেছে নির্মমভাবে, তাকে আমি স্মরণ করতেছি। এখন কথা হলো ভাই শুনেন, আমরা এই সংবিধান চাই না, আমরা এমন একটা সংবিধান চাই। কারণ আপনি জানেন হাসিনা সমস্ত ইনস্টিটিউশন, এক্সিকিউটিভ, জুডিশিয়ারি, লেজিসলেচার, পাবলিক সার্ভিস কমিশন, ইলেকশন কমিশন, অ্যান্টি কারাপশন কমিশন, ইলেকশন কন্ট্রোলার, অডিটর জেনারেল, all constitutional organs have been polarized, politicized and corrupted. এই সংবিধান আমূল পরিবর্তন চাই। অর্থাৎ আপনিও সংবিধানের আমূল পরিবর্তন চাচ্ছেন। ধন্যবাদ আপনাকে। যাচ্ছি পরের কলে, দেখে কে আছে লাইনে। আসসালামু আলাইকুম কলার। আসসালামু আলাইকুম। টেলিভিশনের ভলিউম কমাতে হবে, এটি 20 বছরের নিয়ম, আজও সেই নিয়ম পরিবর্তন হয়নি। যাচ্ছি এর পরের কলে, দেখে কে আছেন লাইনে। আসসালামু আলাইকুম কলার। কলার কি শুনতে পাচ্ছেন? জি। আপনার নাম? আব্দুর রব। টেলিভিশনের ভলিউমটা কেন অন রেখেছেন? আমি আপনাকে প্রথমে এই প্রশ্নটা করতে চাই। জি, ক্ষমাইছি। আচ্ছা, কেন অন রেখেছিলেন, কেন সেটি বলুন। জি, কোনটা? টেলিভিশনের ভলিউম অন কেন ছিল আমার জানতে ইচ্ছে করে। ও না, আমি শুনবার জন্য। শুনবার জন্য। আচ্ছা, ভবিষ্যতে যখন টেলিভিশনে ফোন করবেন টেলিভিশনের ভলিউমটা অফ করবেন, যাতে করে আমরা সাথে সাথে আপনার সাথে কথা বলতে পারি। বলুন আপনার অভিমত। জি, অভিমত। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। আপনার নাম? মাধ্যমে আমার নাম আব্দুর রব। জি। আমি আপনাদের মাধ্যমে সালাম জানাতে চাই যারা দেশে এই রক্তগঙ্গা পেরিয়ে দেশকে আবার দ্বিতীয়বার স্বাধীন করেছে, আর সেই সাথে রুহের আত্মার মাগফিরাত কামনা করি তাদের যারা শহীদ হয়েছেন, আর তাদেরকে স্যালুট জানাই। সেই সাথে আজকের আপনাদের টপিক যেটা, এটা তো এক কথায়
যে সংবিধান তো জনগণের মতামতের ভিত্তিতেই রচিত হয়। আমার সৈয়দ জামি সাহেব বলেছেন যেটা শুনছি, আর জনগণের মতামত ভোটের মাধ্যমে হয়। এই যে কুখ্যাত হাসিনা যে আসলো ক্ষমতায়, আসার পরে যে সমস্ত ইলেকশন করলো, একটা ইলেকশনে পাবলিকের পার্টিসিপেট ছিল না। যে ইলেকশনে পাবলিকের পার্টিসিপেশন ছিল না, সেই ইলেকশন তো ইলেকশনই না। রাতের আধারে কোন সময় ভোট ডাকাতি করে 2-4-5% মানুষ যায় নাই, সংখ্যাগরিষ্ঠ হয়ে সংবিধান নিজের মতো বানিয়ে করেছে। এই জন্য এই সংবিধানটা সম্পূর্ণ মানে এখন আমরা তো দেশের স্বার্থে এটাকে মানতে হচ্ছে, কিন্তু এই সংবিধানটা হাসিনার ব্যক্তিগত এবং তার দলীয় সংবিধান হয়ে গেছে। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এই জন্য আপনার অভিমত হচ্ছে এই সংবিধানকেও পরিবর্তন করা উচিত। যাচ্ছি পরের কলে, দেখে কে আছেন লাইনে। আসসালামু আলাইকুম কলার। হ্যালো, আপনার টেলিভিশনের ভলিউম কমাতে হবে। আপনার নাম এবং আপনি কোথা থেকে ফোন করেছেন? আপনার নাম? জি ভাইয়া, আমার নাম আমির আতর মোতারুজ্জামান, বেকুর থেকে আতর মোহান। বলুন আপনার অভিমত। আমার অভিমতটা হইল যে এখন যে ঠিক আছে, আমরা বুঝলাম যে প্রধানমন্ত্রী শেখ হাসিনারে ক্ষমতাচ্যুত করছেন তো তার কর্মর ফলে, কিন্তু এখন কি হইব? এখন যে বর্তমানে যে পরিস্থিতি আরম্ভ হয়েছে দেশ, জি যে যারা নীলা দায়িত্ব নিচ্ছেন, যেমন ডক্টর ইউনূস সাহেব জি নিয়া, এখন যে আরো যে আসেন উপদেষ্টা হল, স্বরাষ্ট্র উপদেষ্টা যে আমরা জানতাম তাই জেনে একজন ব্রিগেডিয়ার আসলাম, জি কইলা তো তাই সব দুর্নীতি। এখন তো ঘরে ঘরে দেখা যায় দুর্নীতি আরম্ভ হয়েছে, ঘর বাড়ি জ্বালাই জেনে, জি বা সব মানুষের তো বাড়িঘর জ্বালাইতাম না, কিন্তু বাড়িঘর জ্বালাইয়া তো আমরা তো দেখলাম শফিক ভাইয়ের বাসা জ্বালাইছেন সিলেটর, এর বাদে মানিক ভাইয়ের বাড়ি জ্বালাইছেন। এটা কইলে কোনটা নাই, কিন্তু বাড়ি একজনের জ্বালানি। আপনি নেতা, আপনি আছেন, আপনি নেতার লগে করুক আন্দোলন, আপনি তার বাড়িঘর বাচ্চা বাচ্চা চেয়ারম্যান মারছেন একজন, এটা তো আপনি অতীতে আরবার গরম করে তুলরা। কোথাকার আপনি একটা কথা, কোন এলাকার চেয়ারম্যানকে হত্যা করা হয়েছে? আমি সামান্য একটু কইলাই, জি আপনি মনে করেন যে এটা মারিয়া আর বা ধ্বংস করতে পারবা না। শেখ হাসিনা হয়তো গেছেন, কিন্তু আওয়ামী লীগের নেতা কর্মী আরো আসুন, এরা কিন্তু গুড়িয়ে উঠবো। আপনি রিভেন্স লওয়ার যে এটা না, যে মারতা না, এমন কোনো কাজ করতো না যে মারতা না, আইন তার গতিতে চালাও কা। ঠিক আছে, আমরা আমি আওয়ামী লীগ করি, আমি আপনারা জানেন আওয়ামী লীগ করি, মানে এটার মানি নাই এগুলো করার কারণে হয়তো আওয়ামী লীগের কিছু পরিণতি খারাপ হয়েছে কয়েকজন মাইটর লাগি, কিন্তু সারা মানুষ আওয়ামী লীগের বাদ না। আমি একটা জিনিস করি আপনারা, যে আমরা চাই যে দেশ যে মায়ের দাঙ্গা বন্ধ, এরা আপাতত মায়ের দাঙ্গা স্টপ করি আনুকা, দুর্নীতি বাদে বন্ধ করবা, আগে দাঙ্গা হাঙ্গা জেনে এইটা বন্ধ করবা। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাকে। যাচ্ছি পরের কলে, দেখে কে আছেন লাইনে। আসসালামু আলাইকুম কলার। ওয়ালাইকুম আসসালাম। কলার আপনার নাম? আমার নাম ফয়সাল। জনাব ফয়সাল, আপনি কোথা থেকে ফোন করেছেন? আমি লন্ডন থেকে ফোন করছি। বলুন আপনার অভিমত। আচ্ছা, thank you for taking my call, and it's an interesting and important topic of discussion. আমি বলছি actually একজন I'm born and bred in the UK, and I've been obviously following a lot that's happening in Bangladesh because my ancestral connection is with Bangladesh. My parents are from there. However, I have children as well here who are also interested in Bangladesh and I would like my children to continue having a close link and association with Bangladesh. What's happening in Bangladesh and what has previously happened in Bangladesh, to me, looks like there was the difference between the executive that was in power and the institutions like the courts, the security services and others. There was a very grey area there where the difference between the institutions and the executive had probably diminished over the years, and the independence was lost. I think it's very important that that is the case where, in a true, or as close as democracy as you can get, that these establishments have their own independence away from the executive. And আমার কাছে লাগতেছে যে over time that has created another issue which has also diluted the constitution in itself and its meaning and its flashing to what it's supposed to be standing for. আরেকটা জিনিস বলতে চেয়েছিলাম যে in terms of
us who are living overseas, আমাদের next generation, we are probably in the third or fifth generation here, UK Telecom. ওকে, We need to maintain a close connection to Bangladesh if we want our children to have a say in these things. And over the past few years, I find that things have been made a lot more difficult for people like us who live overseas but have very close connections to Bangladesh. We still have extended family in Bangladesh. So that's something that I think the interim government needs to also perhaps focus on as well. অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য এবং আপনার আকাঙ্ক্ষার জন্য। বাংলাদেশের সাথে আপনি কাজ করতে চান, বিশেষ করে আরও বেশি যোগাযোগ বৃদ্ধি করতে চান। দর্শক দেখছেন অভিমত অনুষ্ঠান, আমরা কথা বলছি বাংলাদেশের সর্বশেষ ঘটনাগুলির উপর আলোচনা, এবং একই সাথে আমাদের সাথে দুইজন অতিথি, তারা জুডিশিয়াল প্রসেসের মাধ্যমে যে গত পরশুদিন যে কু করার একটি চেষ্টার কথা শোনা গিয়েছে তার সম্পর্কে আমরা আলোচনা করছিলাম, এবং যদি এটি হতো তাহলে প্রেক্ষাপট কী দাঁড়াতো তা নিয়েও আমরা আলোচনা করছি। এবং পাশাপাশি আমরা আলোচনা করার চেষ্টা করছি যে আসলে ডক্টর ইউনূস এখন যে অন্তর্বর্তীকালীন সরকারে আছেন বা প্রধান হিসাবে আছেন, তার যে এখনকার অবস্থান, সেই অবস্থান পরিবর্তন করে তাকে প্রেসিডেন্ট করার একটি আলোচনা ইতিমধ্যেই শুরু হয়েছে। এটি বাস্তব কিনা এ নিয়ে আমরা আলোচনা করছিলাম। তবে বিরতির পর দর্শক মণ্ডলী, আমরা আলোচনা করতে চাই শেখ হাসিনা, তিনি ভারতে আছেন এবং তিনি প্রায় প্রতিদিনই তার নেতাকর্মীদের সাথে ফোনে কথা বলছেন, এবং কয়েকটি আলাপচারিতা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে আলোচনা হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যেই দেখা গিয়েছে, সেটি নিয়ে নিউজও হচ্ছে। তার সন্তান জনাব সজীব ওয়াজেদ জয়, যিনি আমেরিকা থেকে প্রায় প্রতিদিনই বাংলাদেশের বাইরের বিভিন্ন মিডিয়াকে তিনি ইন্টারভিউ দিচ্ছেন, এবং সেখানে তার মায়ের কথা, প্রধানমন্ত্রীতে থাকাকালীন সময়ে কোন প্রেক্ষাপটে তিনি দেশ ছাড়তে হয়েছে সেই কথা, এবং আওয়ামী লীগের ভবিষ্যতের কথা, নির্বাচনের কথা নিয়ে অনেক বেশি আলোচনা করেছেন, এবং তিনি এও বলেছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবার দেশে ফেরত আসবেন, গণতান্ত্রিক ব্যবস্থা যদি ফেরত আসে। প্রশ্ন হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি দেশে আসবেন কিনা, এবং বর্তমান বাস্তবতায় তার আসার সম্ভাবনা কতটুকু, যারা অভ্যুত্থান করেছেন ইতিমধ্যে তারা তাকে আসতে দিবেন কিনা, গ্রহণ করবেন কিনা, এই বিষয়ে কথা বলবো। যাতে ছোট্ট একটি বিরতিতে সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অভিমত অনুষ্ঠানে। কথা বলছিলাম একটু জুডিশিয়াল প্রসেস, এবং আমরা জানি যে এই প্রসেসটি সচরাচর আমরা একাডেমিক কনটেক্সটে এই ধরনের আলোচনা খুব কমই আসলে এই অভিমত অনুষ্ঠানে হয়, কারণ হচ্ছে যেগুলো অত্যন্ত জটিল বিষয় এবং এক্সপ্লেনেশনের জন্য যে পরিমাণ গবেষণা প্রয়োজন হয়, এর কারণে অনেক সময় বাংলাদেশের যে গুরুত্বপূর্ণ অনেক চ্যাপ্টারগুলি আমরা আলোচনা করতে সক্ষম হই না। তবে আজকে এই ঐতিহাসিক যে সময়টি আমরা পার করছি, এই সময়টির একটি গুরুত্বপূর্ণ ঘটনা ছিল এই সুপ্রিম কোর্টের সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, যিনি ফুল কোর্ট মিটিং দেখেছিলেন। এবং ফুল কোর্ট মিটিং, যেটি আমাদের দুই অত্যন্ত অভিজ্ঞ আইনজীবীরা বলেছেন ইতিমধ্যে, যে ফুল কোর্ট মিটিং হচ্ছে অ্যাপিলেট ডিভিশন এবং হাইকোর্ট ডিভিশনের যত বিচারপতি আছেন তাদের সমন্বয়ে একটি মিটিং করে, এবং সেই মিটিংয়ের একটি উদ্দেশ্য, যেটি ইতিমধ্যেই রিউমার ছড়িয়েছে, একটি উদ্দেশ্য ছিল যে বিচারপতিদেরকে সবাইকে নিয়ে বর্তমান রেজিম সম্পর্কে, অথবা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি ভারতে চলে গিয়েছেন তার সম্পর্কে, তার রেজিম সম্পর্কে একটি সম্ভবত ডিরেকশন দেওয়ার একটি প্রচেষ্টা ছিল। যদিও সাবেক প্রধান বিচারপতি বা যারা ইতিমধ্যে অ্যাপিলেট ডিভিশন থেকে রিজাইন করেছেন, পদত্যাগ করেছেন, তারা কেউই এখন পর্যন্ত সেই মিটিংয়ের উদ্দেশ্য সম্পর্কে আসলে এখন পর্যন্ত মুখ খোলেনি। আমরা প্রত্যাশা করছি নিশ্চয়ই আগামী কয়েকদিনের মধ্যে বা কয়েক সপ্তাহ কিংবা কয়েক বছরে আমরা এই ঐতিহাসিক ঘটনাটির সারমর্ম, লক্ষ্য এবং কি তারা আসলে এর মাধ্যমে অর্জন করতে চেয়েছিলেন সেটি হয়তো আমরা জানব। তবে যারা বিপ্লব ঘটিয়েছেন তাদের কারণে, সেই ছাত্র সমাজের কারণে জুডিশিয়ারি যে ফুল কোর্ট মিটিং সেটি তো করা সম্ভবই হয়নি, উপরন্তু তাদেরকে পদত্যাগ করতে হয়েছে প্রধান বিচারপতি হিসেবে। এটিও একটি অভাবনীয় ঘটনা বাংলাদেশের ইতিহাসে। আমাদের স্মরণকালে এ ধরনের কোনো প্রধান বিচারপতি, আমাদের দুই আলোচক আছেন তারা বলবেন যে কোনো প্রধান বিচারপতি এ ধরনের প্রেক্ষাপটে জোরপূর্বক তাদেরকে পদত্যাগ করতে হয়েছে কিনা আমার জানা মতে, আমার যতদূর আমি জেনেছি কিংবা যতদূর আমরা স্টাডি করেছি, নেই। এটিও কিন্তু একটি অভাবনীয় ঘটনা।
গত 6 থেকে 7 দিনে বাংলাদেশের ইতিহাসে যতগুলি ঐতিহাসিক ঘটনা ঘটেছে, মুক্তিযুদ্ধ এবং 75 কিংবা প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিংবা প্রেসিডেন্ট এরশাদের পালাবদলের যে ঘটনাগুলি ঘটেছে, এরপরে এত ঐতিহাসিক ঘটনা ঘটেছে কিনা সেটি নিয়েও নিশ্চয়ই ঐতিহাসিকরা বিভিন্ন সময় মূল্যায়ন করবেন গত 5 দিনে যে ধরনের ঘটনা ঘটেছে। তবে দর্শক মণ্ডলী, এই মুহূর্তে আমরা আলোচনা করব সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি দেশ ছেড়েছেন, নতুন সরকার গঠন করার সত্যিকার অর্থে পথ খুলে দিয়েছেন। এই রিভলিউশনকে সাকসেসফুল করতে তারও ভূমিকা আছে, কারণ তিনি দেশ ছেড়েছেন। তবে তাকে ফিরিয়ে আনার জন্য নিশ্চয়ই তার নেতাকর্মীরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তিনি প্রতিদিনই তার নেতাকর্মীদের সাথে আলোচনা করার চেষ্টা করছেন, তাদেরকে বিভিন্ন ডিরেকশন দিচ্ছেন। 15ই আগস্ট জাতীয় শোক দিবস, এখন পর্যন্ত জাতীয় শোক দিবসে যেন তারা বঙ্গবন্ধুর যে 32 নম্বরের বাড়ি আছে সেখানে তারা যেন শ্রদ্ধা অর্পণ করেন, সেই সম্পর্কেও তারা বলছেন। যারা হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন, সেই হত্যাকাণ্ডের বিরুদ্ধে তারা যেন প্রতিবাদ করেন নেতাকর্মীরা, তার সে সম্পর্কেও তিনি বলছেন। এবং তার নেতাকর্মীদের প্রত্যাশা, সসম্মানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফেরত আসবেন। প্রশ্ন হচ্ছে, আপনারা চান কিনা, দর্শকরা চান কিনা, বাংলাদেশের জনগণ সেটি চাইবে কিনা? আর তার চেয়েও বড় প্রশ্ন, যারা বিপ্লব ঘটিয়েছেন তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরত আসাকে কিভাবে মূল্যায়ন করবেন? ব্যারিস্টার ফখরুল, আপনাকে দিয়ে শুরু করতে চাই। ধন্যবাদ আপনাকে। আমার আপনার কোশ্চেনের জাস্ট টু দ্য পয়েন্ট যদি বলি, আমি বলবো যে অবশ্যই তাকে ফিরে আসা উচিত। এবং আপনি জানেন যে ইতিমধ্যে আপনি হয়তো আজকে দেখেছেন, আমরা ইউকে লয়ার্স অ্যালায়েন্স ফর বাংলাদেশ, আমরা আজকে ইউকে প্রাইম মিনিস্টারকে একটা স্মারকলিপি দিয়েছি। এবং সেখানে আমাদের প্রথম দাবি ছিল যে শেখ হাসিনাকে যেন বাংলাদেশে ফেরত আনা হয়। সো এটা আওয়ামী লীগ কেন, এটা আমরাও চাই, এটা চাওয়া উচিত। কারণ আপনি সসম্মানে তাকে ফেরত আনতে চান কিনা? সম্মান কি অসম্মান সেটা তো ইস্যু না। ইস্যুটা হচ্ছে যে উনি যে কর্মীরা দাবি করছেন তাকে যেন সসম্মানে ফেরত উনি যে সম্মান পাওয়া উচিত, প্রক্রিয়ায় তিনি দেশ ছেড়েছেন, এটি অসম্মান প্রক্রিয়া, অসম্মানজনক প্রক্রিয়া। যেই সম্মান ওনার পাওয়া উচিত, ওই সম্মানের জন্য ওনাকে দেশ আনা উচিত। গত 15 বৎসরে উনি যেসব আয়নাঘর তৈরি করেছেন, গত 15 বৎসরে উনি যে হত্যা, খুন, রাহাজানি করেছেন, এটার সঠিক পরিপূর্ণ বিচার হওয়ার জন্য ওনার উপস্থিতি এদেশে খুবই প্রয়োজন। এবং আমি মনে করি উনি তো পালিয়ে গেছেন ইন্ডিয়া। যদি এই গভর্নমেন্ট স্মার্টলি ইন্ডিয়ার সাথে ডিল করতে পারে, তাহলে অবশ্যই তাকে এদেশে এনে বিচারের আওতায় আনা উচিত। নাম্বার 1, আপনি দেখেন কেন উনি ফিরে আসতে চাচ্ছেন। যদি উনি বলে থাকেন ফিরে আসতে চায়, তিনি বলেননি, তার নেতাকর্মীরা বলছেন। ইভেন সজিদ ওয়াজেব জয় প্রথম যে স্টেটমেন্টটা দিয়েছে যে আমাদের পরে বাংলাদেশের মানুষের কি হবে, আমারও কিছু করার নাই, আমার ফ্যামিলি এই সমস্ত বিষয়ে কোনো মাথা ব্যথার কারণ নেই। দেন উনি হঠাৎ করে বললেন যে না, উনি পদত্যাগ করেন নাই। দেন ফুল কোর্ট রেফারেন্সের জন্য চেষ্টা করা হলো, এটাও ব্যর্থ হলো। এখন হাসিনা যেটা করতে পারে, আপনি জানেন যে এই অবৈধ পার্লামেন্টে একটা অ্যাক্ট পাস করেছে, সেটা হচ্ছে যে দি প্রোটেকশন অফ ফ্যামিলি মেম্বার্স অফ ফাদার অফ দ্য নেশন অ্যাক্ট 2009। সেখানে সেকশন 2 and 3 আপনাকে আমি বলি। সেকশন 3-তে বলা আছে যে এই অ্যাক্টটা উইল টেক প্রেসিডেন্স ওভার এনি আদার এক্সিস্টিং ল। সো আই ডোন্ট থিঙ্ক আই নিড টু সে এনিথিং বেঙ্গলি। এর মানে কি? অন্যান্য যে কোনো আইনের উপরে এই আইনটি প্রাধান্য পাবে। দেন এই আইন দ্বারা কি হচ্ছে, এই আইন দ্বারা প্রোটেকশন দিবে হচ্ছে দি ফ্যামিলি মেম্বার্স অফ দ্য ফাদার অফ দ্য নেশন। অ্যান্ড দেন ফ্যামিলি মেম্বারের সঙ্গে স্পষ্ট বলা আছে হু দে আর, দ্য 2 daughters of the father of the nation and their children, তাদের সন্তানেরা। শেখ হাসিনা মনেই করতে পারে যে আমি বাংলাদেশে গেলে এটা আমার জন্য, বিকজ গণভবন লিখে নেওয়া, নিজের প্রোটেকশনের জন্য সংসদে পাশ করা, আইন পাশ করা, নিজের প্রোটেকশনের জন্য বাংলাদেশকে ধ্বংস করা, নিজের ক্ষমতা কুক্ষিগতার জন্য আইন বিভাগ বিচারকে সম্পূর্ণরূপে ধ্বংস করা, এমন কোনো হেন কাজ নেই যে প্রধানমন্ত্রী করেন নাই। তা এখন এটার বিচার করতে হলে তো ওখানে আনতেই হবে। যদি ওনাকে এখানে আনা যায়, তাহলে আজকে যারা বিপ্লব করেছেন, আমার মনে হয় ওনার ফাঁসি হলে তো একটা ফাঁসি হবে, হাজার হাজার লোক যে হত্যা করছে তার তো বিচার হবে না। তবুও যদি 100 ভাগের 1 ভাগ বিচারও নেই, বিচারে দেশের মানুষ পায়, তাহলে ওনাকে অবশ্যই ফেরত আনা উচিত। সো আপনার কোশ্চেন যে আমি চাই কি না, আমি মনে করি তো আমি চাই, এবং এটা আমার শুধু চাও না, এটার জন্য আমি অ্যাডভোকেসি করতেছি যে তাকে ফেরত আনা উচিত। দেন আমার মনে হয় এদেশের জনগণও চায়, এদেশে বিপ্লবী স্টুডেন্টরাও চায়। শুধু চাইবে না আওয়ামী লীগ, তারা যত কথাই বলুক যে আমরা আমাদের নেত্রীকে ফেরত চাই, আসলে আসবে না। আমি ডেফিনেটলি বলতে পারি আসবে না। কারণ আসলে যে খুন, যে রাহাজানি, যে হত্যা, যে আয়নাগর,
আপনি ইমাজিন করতে পারেন, আমি ওই দিন এসে বলেছি যে আরমান আমার খুব ক্লোজ ছিল, 8 বছর 10 বছর একটা ছেলেকে, আজমি সাহেবকে, এরকম শত আয়নাগর পাওয়া যাচ্ছে। আজকে একটা ভিডিও আমি দেখেছি, যেহেতু অথেন্টিসিটি কনফার্ম না করে আমরা কোনো কথা বলা উচিত না, সেখানে স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখাচ্ছে যে গুলি করার পরে স্যার একটা করে মরে, একটা করে আহত হয়, আর কেউ সরে না। দিস ইজ এ ভেরি সিরিয়াস কনসার্ন, আমরা পারতেছি না। এবং উনি নির্দ্বিধায় সুন্দর করে দেখতেছেন ভিডিওটা, আসবে 2-1 দিনের মধ্যে মিডিয়াতে আসবে। তা তারা ডাইরেক্ট খুনি, এই খুনিদেরকে যদি বিচারের রাতে না আনা হয় তাহলে তো আমাদের শান্তি পাবে না, জাতি শান্তি পাবে না। অতএব অবশ্যই শেখ হাসিনাকে বাংলাদেশে আনা উচিত, অবশ্যই তার বিচার করা উচিত। ধন্যবাদ জনাব জামি সায়েদ আলী। আপনার কাছ থেকে একই মন্তব্য জানতে চাইব যে সাবেক প্রধানমন্ত্রী ইতিমধ্যেই তার নেতাকর্মীদেরকে জাতীয় শোক দিবস পালনের জন্য নির্দেশ দিয়েছেন। তিনি অনেকের সাথে কথা বলছেন এবং তার নেতাকর্মীরা চায় তাকে সসম্মানে ফিরিয়ে আনতে। আমি তাকে ফিরিয়ে আনার পক্ষে। জাস্ট দর্শকদের জন্য আমি বলছি, আই প্র্যাকটিস ফ্রম 33 ব্যাডফোর্ড রো চেম্বার্স। ইটস এ বিগ ক্রিমিনাল সেট। আমার একটা ইনস্ট্রাকশনের মধ্যে, কারেন্টলি একটা ইনস্ট্রাকশনের মধ্যে একটা হচ্ছে যে টু লুক ইন টু দি কেস অফ মাস মার্ডার ক্রাইমস এগেন্স্ট হিউম্যানিটি ইন বাংলাদেশ এবং আইসিসি রেফারেলের জন্য। দিস উইক, আজকে সোমবার রাত, এই সপ্তাহে আমাদের সাথে প্যারালালি কাজ করছে আরেকটা টিম, ওদের মিটিং আছে আইসিসিতে। অ্যান্ড আমার সাথে আই হ্যাভ এই কমিউনিকেশন, যেখানে আইসিসির চিফ প্রসিকিউটর উইল গিভ আস সাম টাইম ওয়ান্স উই আর রেডি। আইসিসি চিফ প্রসিকিউটর একজন ব্রিটিশ সিটিজেন, এবং at one point we belong to the same chamber before. যিনি বেনিয়ামিন নেতানিয়াহুকে চার্জ করেছেন। হ্যাঁ, এবং যেই সলিসিটর ফার্মটা প্যালেস্টাইনের রেফারেল তৈরি করেছে, সেই সলিসিটর ফার্ম ইজ ওয়ার্কিং উইথ মি নাও। আমি অলসো আই এম এ ডাইরেক্টর অফ সাপি, সাউথ এশিয়ান পলিসি ইনিশিয়েটিভ, অস্ট্রেলিয়া বেসড। আপনি যদি ওটার ওয়েবসাইটে যান, দেখবেন যে আমরা 129টা বা 39টা চার্জ রেডি করে রেখেছি অলরেডি এগেনস্ট আওয়ামী লীগ অ্যাজ এ পার্টি এবং শেখ হাসিনা অ্যাজ ইস লিডার ফর হার সুপিরিয়র কমান্ড অ্যান্ড কন্ট্রোল রেসপন্সিবিলিটি, যার মধ্যে 89টা চার্জ এরকম যেখানে চূড়ান্ত শাস্তি বাংলাদেশের আইনে দেওয়া যাবে। এটা হচ্ছে বাংলাদেশের আভ্যন্তরীণ সিচুয়েশন। আমরা চাই বাংলাদেশে আসুক, ইন্ডিয়া আমাদের প্রতি বন্ধুত্বের প্রমাণ রাখুক, হাসিনাকে ফেরত দিয়ে, এই ব্যক্তিকে আমাদের কাছে ফেরত দিয়ে, বিকজ শি নিডস টু ফেস দি কনসিকুয়েন্সেস অফ আ ক্রাইম। এবং ইন্ডিয়া আমাদের প্রতিবেশী, আমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট প্রতিবেশী ইন্ডিয়া। উই ওয়ান্ট গ্রেট রিলেশনশিপ উইথ ইন্ডিয়া, অ্যাবসলিউটলি গ্রেট রিলেশনশিপ। উই ওয়ান্ট ইন্ডিয়ার সাথে আমাদের সম্পর্ক এরকম হবে যে এক প্রতিবেশী আরেক প্রতিবেশীর সীমান্ত রক্ষা করে। উই ওয়ান্ট বিগ রিলেশনশিপ। আমি কিছুদিন ছিলাম ইন্ডিয়াতে অ্যাজ আই রিপ্রেজেন্টেড মাই কান্ট্রি, তখন বাংলাদেশকে ইন দি সাউথ এশিয়ান teaching session in laws of international, non-international armed conflict. Armed conflict is my basic training law. তখন আমি এখনো অ্যাটলিস্ট 12টা ইন্ডিয়ান ইউনিভার্সিটির ভিসি যারা, আই হ্যাভ দ্যাম ইন অন মাই ফোন, উই আর গ্রেট ফ্রেন্ডস উইথ ইন্ডিয়া, পিপল টু পিপল। যেখানে ইন্ডিয়ার কারেন্ট রেজিম সিম্পলি সিঙ্গল আউট করেছে শেখ হাসিনা এবং তার ফ্যামিলিকে। দিজ আর আওয়ার পিপল অ্যান্ড এভরিথিং এলস উইথ বাংলাদেশ ডাজন্ট ম্যাটার। সো আমরা চাই তার বিচার হোক। এটা হচ্ছে বাংলাদেশে যদি আমরা নিয়ে যেতে পারি, রিগার্ডলেস ওয়েদার শি গোজ ব্যাক টু বাংলাদেশ অর নট, উই উইল মেক হার ওয়ার্ল্ড ভেরি স্মল। আমরা যদি আইসিসিতে যাই, আইদার আইসিসি উইল সাকসিড ওর নেদারল্যান্ড, বেলজিয়াম এরকমের দেশে হু অ্যাডপ্ট ইন্টারন্যাশনাল জুরিসডিকশন, সেখানে আমরা ওয়ারেন্ট বের করবো অ্যান্ড শি উইল হ্যাভ এ রাইট কর্নার নোটিস এগেনস্ট হার। সো দুনিয়া তার জন্য খুব ছোটো হয়ে যাবে। আজকে যে রেভলিউশনটা মাত্র ঘটেছে, the dust is still settling. এখনই এত কিছু করে ফেলবো, এই হয়ে যাবে সেই হয়ে যাবে, no, things will take time. But one thing for sure, we will not relent, we will not rest, we will pursue her for our justice. যে অপরাধ সে করেছে, পৃথিবীতে, বর্তমান পৃথিবীতে কোনো রেজিম তার জনগণের উপরে এটা করে নাই। আজকে প্রথম আলোর রিপোর্ট, যেই পত্রিকা কিনা আমরা যাদেরকে দিল্লি স্টার বলে ডাকি, সেই গ্রুপের পত্রিকা, যারা বলছে 362 জন লোককে শুধুমাত্র 5 তারিখ এবং 6 তারিখ হত্যা করা হয়েছে। আমরা ব্রিটিশ গভর্নমেন্টের কাছে জানতে চেয়েছি, ব্রিটেনের সাপ্লাই দেওয়া স্নাইপার রাইফেল দিয়ে 41 জন মানুষকে, যাদের প্রত্যেকের বয়স 23-এর নিচে,
ডাইরেক্ট হেডশট করে হত্যা করা হয়েছে। আমরা অলরেডি সেন্ট দি রেফারেন্সেস, আমরা জানতে চাচ্ছি এই জবাবগুলো, অ্যান্ড দিজ আর অল উইল বি এভিডেন্স ইন আওয়ার ক্রিমিনাল প্রসিকিউশন অ্যাব্রড অ্যান্ড অ্যাট হোম বাংলাদেশে। উইদিন নেক্সট 10-15 days বাংলাদেশে যাদের আত্মীয় স্বজনরা হারিয়ে গেছে এদের প্রত্যেকের মামলা দায়ের হবে, ফর্মালি ইনস্টিটিউশনালি দায়ের হবে। এখন মানুষ ট্রমা থেকে রিকভার করছে মাত্র, দে আর রিকভারিং ফ্রম ট্রমা। ফ্যামিলিগুলো এখনও, আমি আজকে সকালেও কথা বলেছি আবরারের সাথে, সে তার বাবাকে খুঁজতে পরশুদিন বাংলাদেশে গেছে, এবং আজকে যখন কথা বলছি, ইলিয়াস আলীর সন্তান। হ্যাঁ ইলিয়াস, আবরার ইলিয়াস, জি। সে আজকে কাঁদছিল যে বিভিন্ন জায়গায় সে নিউজগুলো পড়ছে, এবং তাকে আমি আমার অ্যাডভাইস দিয়েছি, বিকজ আই স্পেশালাইজ অন সিরিয়াস অ্যান্ড অর্গানাইজ ক্রাইম, ভিকটিমের কেমন হ্যান্ডেল করতে হয়, আই নো, আই হ্যাভ অ্যাডভাইসড হিম এজ এ ভিকটিম। সে কাঁদছিল, এবং সে বড় ছেলে, সে এখন Responsible. শকড হয়ে বসে আছে ঘরে। আজকে আমাকে বলছে যে তার মার ভাই আর বোন নিচে বসা, সে নিচে যেতে পারতেছে না, সে ছাদে উঠে বসে আছে, এবং সে কালকে কার সাথে যোগাযোগ করবে, কোথায় যাবে, সে সবারই পরিচিত আছে, নাম আছে, টেলিফোন নাম্বার আছে, সে চিন্তা করতে পারছে না যে সকালে উঠে কার সাথে যাবে, প্রথমে যে জিজ্ঞেস করবে যে আমার বাপ কোথায়। So এই যে এই ট্রমা থেকে ফ্যামিলিগুলো বেরোচ্ছে, ট্রমার ইনিশিয়াল রিয়াকশনটা কাটলেই আমরা, তারা তখন আইনের যে নর্মাল রুটিন যে সিস্টেম উইল ফলো। আমরা আইন ভঙ্গ করব না। আমরা আমাদের এতগুলো তরুণ প্রাণ এই জন্য ধ্বংস হয়ে যায়, খুনের শিকার হয় নাই যে আমাদের উপদেষ্টা সাখাওয়াত সাহেব বলবেন মিলিটারি ঠ্যাং ভেঙে দিবে। মিলিটারি ঠ্যাং ভাঙার কালচারের এগেনস্টে আমাদের এত সংগ্রাম, Revolution হয়েছে, হ্যাঁ। revolution হয়েছে। So we will have a due process, we will have a judicial system, and বাংলাদেশের মেরিটোক্রেসির ফার্স্ট প্রুফ, ফারহান বুধে জানা আছে যে আমি I was recommended for Fletcher School of Law and Diplomacy. জি। I didn't go there. I came for a PhD here, and then আমার টিচিং ভালো লাগে না, so I gave it up. আমার একদমই ভালো লাগে না। So আমার ক্রাউন কোর্ট প্র্যাকটিস, হাইকোর্ট অ্যান্ড ক্রাউন কোর্ট প্র্যাকটিস প্রিডমিনেন্টলি, এবং এইটা নিয়ে আমি কখনো বাংলাদেশে, আমার 2 LLM আছে উইথ রিসার্চ ডিসার্টেশন, আমি হাইকোর্টে ডাইরেক্ট অ্যাক্সেস পাচ্ছি না, আমাকে কিছু পরীক্ষা টরীক্ষা দিতে হবে, অথচ আইন আছে, আই শুড বি ডাইরেক্টলি গ্রান্টেড অ্যাক্সেস টু ইট। 9 বছর আমি দেশে যেতে পারি নাই এইগুলো কিছু করার জন্য। তো ফর দ্য ফার্স্ট টাইম বাংলাদেশে আমাদের একজন চিফ জাস্টিস হয়েছে যে কিনা পাশাপাশি বসতে পারবে আমাদের প্রতিবেশী 2 মেজর দেশের চিফ জাস্টিসের সাথে। উমরতা বান্দিয়াল এসেছিলেন ইন আ টেম্পলে ওয়ার আই এম এ মেম্বার, উই ইনভাইটেড হিম, অক্সফোর্ড গ্র্যাজুয়েট। এখন পাশাপাশি সমানতালে আমাদের চিফ জাস্টিস, মেরিটোক্রেসি যখন ওপেন আপ হয়, দিস ইজ দ্য সাইন যে মেরিটোক্রেসি ওপেন হলে উই অল হ্যাভ হোপ যে বাংলাদেশে আমার যোগ্যতার একটা মতো আমি একটা কাজ করতে পারবো। আমি কোনো চাকরি চাচ্ছি না, আমি কোনো ফেভার চাচ্ছি না, আই জাস্ট নিড এ স্পেস টু ডু মাই ওয়ার্ক। এখন আপনি বলছেন যে আপনি প্রাইম মিনিস্টার, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আপনিও চান দেশে ফেরত। অ্যাবসলিউটলি। ফেরত, বাট প্রশ্ন হচ্ছে আসলে দর্শকরা কি চায় এবং জনগণ কি চায়। দেখি কে আছেন লাইনে। হ্যালো, আসসালামু আলাইকুম কলার। কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কলার, আপনার নাম? আপনি কোত্থেকে ফোন করেছেন কলার? থেকে ফোন করছি। জি, হোক আপনার অভিমত। অভিমত হচ্ছে, প্রথমে ওই যে পার্টির সংবিধান গুলাতে চেঞ্জ আনতে হবে। আচ্ছা, ওই পার্টির কনস্টিটিউশন বাদ দেওয়া যায় না, ওইটাকে অ্যামেন্ডমেন্ট করতে হয়। অ্যামেন্ডমেন্টের ব্যবস্থা করো এই বর্তমান সরকার যারা আসছে। জি, ধন্যবাদ আপনাকে। ছাড়াই তো এই কনস্টিটিউশন, ধন্যবাদ। কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করতে হবে এবং পার্টিতে চেঞ্জ আনতে হবে আপনি বলেছেন। যাচ্ছি পরের কলে, দেখে কে আছেন লাইনে। আসসালামু আলাইকুম কলার। ওয়ালাইকুম আসসালাম ফারহান সাহেব, কলার, আপনার নাম? প্রোগ্রাম করার জন্য। আপনার নাম? আমার নাম মাহমুদুর রহমান। জনাব মাহমুদুর রহমান, কোত্থেকে ফোন করেছেন? বলছি। জি, প্রথমেই আপনার 2 গেস্টকে আমার ধন্যবাদ। জামি সাহেব কি সুন্দর করে আমাদেরকে জুডিশিয়াল কুর ব্যাপারে বুঝালেন। আমরা বুঝতেই পারিনি আসলে এটা হচ্ছে, ঢাকাতে হচ্ছিল। এটা কি আসলে বাইরের থেকে অর্গানাইজ করা হয়েছিল কিনা, এটা একটু উনি যদি একটু উল্লেখ করেন এই এতে। আর ব্যারিস্টার ফখরুল সাহেব আমাদেরকে আওয়ামী লীগের আমলের জাজদের ব্যাকগ্রাউন্ড বুঝালেন, এটাও আমরা এত ভালো জানতাম না। বুঝেছি যে এরা আওয়ামী লীগ, আর এটা জানতাম। জি। আরেকটা হলো আই থিঙ্ক শেখ হাসিনা শুড কাম ব্যাক। উনি বাংলাদেশে যে অত্যাচার অবিচার হয়েছে মানুষের উপরে, লাস্টে আমাদের ছাত্ররা, এতগুলো ছাত্র মারা গেল, এই ব্যাপারে ওনার কি ভূমিকা ছিল
উনার কাছ থেকে উনি না হলে তো আমরা জানতে পারবো না। হুম বিচার সেটা অন্য কথা, কিন্তু এটা আমাদের জানা দরকার। আর আরেকটা কথা হলো, রিসেন্টলি আমরা তো বাংলাদেশের ঘটনা দেখছি বিভিন্ন জায়গায়, আপনার আমাদের ছাত্র জনতা ওই পাহারা দিচ্ছে যাতে আপনার মাইনরিটির উপরে কোনো আঘাত না আসে, রাতের বেলা পাহারা দিয়েছে আমরা দেখেছি। কিন্তু আমরা দেখেছি প্রপাগান্ডা যেভাবে হচ্ছে, এটার সোর্স বিবিসি উল্লেখ করেছে যে এটার সোর্স হলো ইন্ডিয়া। মোস্ট অফ দিস অনলাইন প্রপাগান্ডা কামস ফ্রম ইন্ডিয়া। সুতরাং আমাদের কেয়ারফুল হতে হবে এগুলো আমাদের মিডিয়াতে যাতে আমরা উল্লেখ না করি। জি জি, অসংখ্য ধন্যবাদ আপনার চমৎকার বিশ্লেষণের জন্য। যাচ্ছি এর পরের কলার, দেখি কে আছেন লাইনে। আসসালামু আলাইকুম কলার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই কলার আপনার নাম? আমার নামটা আবারও বলতে চাই না ভাই। গত সপ্তাহে যে ফোন করছিলাম, জি হাসিনা পলাতক জালিম মোমেনের নাম। I'm sorry but I had to use that language, so I'm sorry. Anyway, আপনার নাম বলতে চাচ্ছেন না, কিন্তু আমাদের এখানে দুজন অতিথি আছেন, তারা তো জানতে চাইবেন। আমি বলে দিই, ওনার নাম হচ্ছে হাসিনা। তারা তো জানে আমরা দেশের আর বড় দুশ্মন আর খেয়ে উঠতে পারে যে পাকিয়া কিছু তো তার নামে নাম। জি দেখতে তো সবে জানতে পারবা। এনিওয়ে ইনশাআল্লাহ আমি আর নামই কইতাম চাই না। অ্যাকচুয়ালি আই এম রিয়েলি শেম অফ মাই নেম। আমি তো নামটা বদলে চাইতেছি, দেখি কি করা হয়। এনিওয়ে ভাই, আপনার কল, যে আপনি যে কলটি করেছিলেন গত সপ্তাহে, এই আপনি ইতিমধ্যে কয়েক মিলিয়ন মানুষের কাছে আপনার কণ্ঠ পৌঁছে গিয়েছে এবং আপনার নামও পৌঁছে গিয়েছে। বলুন। এনিওয়ে ওই যে আগমনের কথা হইরা আপনি বুঝছেন, আমরা তো আগমন তো চাই, আর তান্ডা তো খুব সুন্দর করে আমরা আগমন করাও লাগবো, এগুলো মাস্ট বুঝছেন নি। তান্ডায় তো আগমন কিলা করা হইব, তো রক্তর মালা দিয়ে তান্ডা আগমন করা হইব। আর তান তো বিচার আমরা চাই, আমরা সবে চাই, আমরা চাই না তাই আজকে দুনিয়ায় কোনো দেশও তাই যাইতা বুঝছেন নি, কোনো দেশে তান্ডা নিতেও নাই, কোনো দেশও তাই যাইতেও পারান। আর ও যে তান চামচা হল এখন যেন ফোন করার গান গাইরা আর এনর বাড়ি জ্বলি গেছে, শফিক ভাই জ্বলি গেছে, এখন মুখো তাও দেখা তাই দেশে বুঝছেন নি। কারণ তাই তাই যেটা করিয়া গেছে, এটা দুনিয়ায় আখেরাত তো আর পাইতাও নাই, অন্ধ হইয়া যে বেটির মানে আবু ফকিনিরা। সো এনিওয়ে থ্যাংক ইউ সো মাচ ফর দিস টু গেস্ট, তারা মানে এত সুন্দর হয়ে এক্সপ্লেন করে বিষয়। জি, and thank you very much for the program. আর আমরা চাই আর এন্ডে আনিয়া বালাজিনে তান্ডে আগে আইনা গড়ো তান্ডে কতদিন রাখা দরকার, তান্ডে লগালগ ফাঁসি দেওয়া দরকার নাই বুঝছেন। আমরা চাই আর তান খুব বড় করে একটা মানে বিচার হইতো তানোর। আর দেশের লাগি সবে দোয়া আমি চাইম, আমরা একটা বাংলাদেশি যত আছেন সবে আমরা দেশের লাগি দোয়া করতা, ছাত্ররা তারা জেলা যে একটা করা আমরা তারার পক্ষে আছি ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে আপনার কলের জন্য। যাচ্ছি পরের কলে, দেখি কে আছেন লাইনে। আসসালামু আলাইকুম কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। কলার আপনার নাম? আমার নাম মুক্তার আলী ভাই। জি জনাব মুক্তার আলী, আপনার অভিমত। ফারহাদ সাহেব, আপনার আপনার সালাম, আমার শুভেচ্ছা। তুমি কত হইলো আজকে তো হরজন বড় বড় মানুষ আনছেন শুনলাম, তবে একটা কথা আমি বুঝলাম না ভাই, এই দেশও সাধারণভাবে একটা খুঁয়ে গেল হঠাৎ করে, বাদে একজন নেত্রী পাত্র গেল বিদেশকে লেখা আর্মি চিফে যে ঘটনাটা ঘটলো, আমার তো মনে হয় যে জিনিসগুলো দেখলাম বা বুঝলাম, এগুলো একটা আর্মি খুঁয়েছে এবং এটার হাত ধরে আছে বহুত বড় বড় হাত বুঝছেন। তখন আমরা দেশ রক্ষার খাতিরে আমরা কোনো জ্বালাও গিরাও না খোঁজা, মারামারি খোঁজা যে একটা সময় আইছে, আমরা নিজে করতাম হইব, একত্রিত করতাম হইব, মারামারি ছাড়তাম হইব, আনাইলে আমরা দেশ বর্তমান যে পলিটিক্স আইছে ইটস ওয়ার্স দেন পাকিস্তান বুঝছেন। কারণ এই সময়ের মাঝে দেখো 45 মিনিটে একজন নেত্রীদের দেশ তোমরা খোঁজা দেওয়া, এবং এটা কিন্তু পালাইলা চিন্তা হলে দেখো এটা কিন্তু ভিতরে একটা আর্মি খুঁজছে। আর যে ছাত্র হলরে আমরা মনে করাম আমরা দুনিয়ায় বার খোঁজার লাগবা, এরা কিন্তু দেখবা অহল সন্ত্রাসী, মারামারি, খাটাখাটি, ছাদাবাজি সব কিছু তারা অলরেডি জয়েন। এরা আমরা কিতা শান্তি দিব আমি বুঝলাম না। আশা করি আমরা হলেও একটু শান্তি হইম এবং শান্তিভাবে আগামীতে দিনগুলা চলার ব্যবস্থা হইম। অসংখ্য ধন্যবাদ। যাচ্ছি পরের কলে। আসসালামু আলাইকুম কলার। হ্যালো, আপনার নাম? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম কলার? ফারহান ভাই, আমার নাম হইল মোহাম্মদ, আমি লন্ডন থেকে হইয়া। ফৌকা।
জি ভাই, আমার দুই তিনটা প্রশ্ন, if you don't mind, please. বলুন বলুন বলুন। এক নম্বরে হইল ভাই, আমরা নতুন বাংলাদেশ হয়েছে, আমরা রিয়েলি প্রাউড। আমরাও বাংলাদেশ করছিলাম যে সময় 71, আমরা 16 ঘন্টা 18 ঘন্টা কাম করিয়া তাজউদ্দিন সবার গেছে, নজরুল সবার গেছে, আমরা আস্থা বেতন দিছি সারা, যে আমরা তখন খুব প্রবাসী হল একমাত্র লন্ডনও আছে, আর অন্যান্য দেশও খুব কম আছে প্রবাসী হল। যাই হোক, এখন আমরা একটা জিনিস, আমরা ফুটপাত মুক্ত বাংলাদেশ চাই। আমরা প্রবাসী হল দেশও গেলে ফুটপাত বাইরে আটকাম পারি না, যদিও আমরা দেশে ফুটপাত আছে। একটা চক্রে তারা ফুটপাত দিলাম দেখিয়া দেন, এরপরে কোটি কোটি টাকা তারা রুজি করেন। আচ্ছা, ধন্যবাদ। আসলে মানে জাতীয় এত গুরুত্বপূর্ণ বিষয় আমরা আলোচনা করছি, ফুটপাতের যে সমস্যাটা, এটি নাগরিক সমস্যা, অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্যা, এবং আপনি চান ফুটপাত যেন মুক্ত বাংলাদেশ হয়, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এটিও হওয়া উচিত। ধন্যবাদ আপনাকে। যাচ্ছে পরের করে দেখে কে আছেন লাইনে। আসসালামু আলাইকুম কলার। আপনার নাম? আমার নাম সুমন। আপনার টেলিভিশনের ভলিউম কমাতে হবে জনাব সুমন। আপনি শুনতে পাচ্ছেন? জি বলুন আপনার অভিমত। জি ভাই, আমরা বলতে চাইছি যে হুন্ডার শাক আমরা দেশে আনতে চাই, আর এর সঠিক বিচার এবং খাদের বা বাদ বাকি যারা আছে তাদেরকেও আমরা চাই দেশে আনা হোক, এবং ওদের বিরুদ্ধে এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে এটার বিচার হোক, সঠিক বিচার। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। যাচ্ছি এর পরের কলার, দেখি কি আছেন লাইনে। আসসালামু আলাইকুম কলার। আসসালামু আলাইকুম। জি, আপনার নাম? জি, আমার নাম হক ভাই। জনাব হক, আপনি কোথা ফোন করেছেন? ব্রিস্টল থেকে। বলুন আপনার অভিমত। জি, আপনার অভিমত জনাব হক। জি, আমার অভিমত, আমি এই যে দুইজন আইনজীবী আসছেন এখানে, ওনাদের সাথে আমার একটা কথা, যে আমাদের যে 71-এ যে ওয়ার হয়েছিল, ওয়ার ফলে যে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, ওরা এটা কি মানেন নাকি না মানেন না? আর 2 নম্বর হইলো, যদি মানেন তাহলে এখন বারবার ওরা বলতেছেন যে বাংলাদেশ স্বাধীন হয়েছে, এখন বাংলাদেশ স্বাধীন হয়েছে, তাহলে বোঝা গেল যে এখন যদি স্বাধীন হয়ে থাকে তাহলে 71-এর যে ওয়ার হয়েছিল, 35 লক্ষ লোকের যে জান গেছিল, 2 লক্ষ, আমি এটা জবাব দিতে চাই ওটার উপরে কোন বিশ্বাস নাই নাকি? 2 নম্বর হইলো যে ওনারা বলতেছে যে হাসিনাকে আনবে, উনি একজন আইনজীবী, বারবার উনি আসবে আসবে যে বলতেছেন, উনার কি আদব কায়দা কিছু ছিল না ওনার কাছে? 3 নম্বর হইলো যে উনি যে বলতেছে যে আসবে, কিভাবে আসবে, এইভাবে আসার দরকার, ইজ্জত। এখন জেনে ওনারা যে লোকের কাছে যাইয়া বলতেছে যে আমাদের লিডার দেশে আসতেছে, তার জন্য আমরা পয়সা চাই, পয়সা দিবেন। ওদের স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব নিজেই বলেছেন ওনার কাছে আসছে সবাই, লোক আসতেছে বলতেছে। এই আজকে দেখলাম যে ওনাদের লোককে অ্যারেস্ট করেছে, ওরা হারাহারি করেছে লোককে, যে পুলিশ মারলে 10,000 টাকা, ছাত্রলীগের লোককে মারলে 5,000 টাকা। এই সমস্ত জিনিসের বিচার কে করবে? এখন যে লোককে মারতেছে, বাড়িতে যাইয়া জ্বালাইতেছে, হত্যা করতেছে, হিন্দু মধ্য খ্রিস্টান সবকে, ওর বিচার কে করবে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। এই বিষয়ে আমরা প্রোগ্রাম অনুষ্ঠান করব, যে বাংলাদেশে যে সংখ্যালঘু সম্প্রদায়, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের উপর যে কয়েকটি ঘটনা ঘটেছে সারা বাংলাদেশের কয়েকটি জেলায়, সেখানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, লুটতরাজের ঘটনা ঘটেছে। যদিও আজকে সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামান বলেছেন বাংলাদেশের 20টি জেলায় 30টি জায়গায় বিভিন্ন ধর্মীয় উপাসনালয় ভ্যান্ডালাইজ করা হয়েছে, ভাঙা হয়েছে, অগ্নিসংযোগ করা হয়েছে। এর সাথে যেমন রাজনীতির সম্পর্ক আছে, স্থানীয়ভাবে প্রভাব বিস্তার কিংবা স্থানীয় সম্পর্কের বিষয় আছে, একই সাথে ধর্মীয় কারণও থাকতে পারে, যেটি বাংলাদেশের যে কোনো সরকার পরিবর্তনের পরপরই এটি হয়ে থাকে। আবার একই সাথে এটিও বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে যে অনেকগুলি ঘটনা আসলে ঘটেনি, না ঘটার পরও বলা হচ্ছে যে এই ঘটনাগুলি আসলে ঘটেছে, এবং এর প্রেক্ষাপট অনেকেই বিশ্লেষণ করছেন হয়তো বাংলাদেশ যে একটি অসাম্প্রদায়িক দেশ, বাংলাদেশের মানুষের যে সম্পর্ক বিভিন্ন ধর্মের সাথে, ধর্মের মানুষের সাথে বাংলাদেশের মানুষ যেভাবে একে অন্যের সাথে বোঝাপড়া করে তাদের জীবনকে পরিচালিত করেন, সেই অসাম্প্রদায়িকতাকে আঘাত করার জন্য একটি চক্র কাজ করছে এবং কিংবা রাজনীতিকীকরণ করছে। দুটি ঘটনাই এখানে আলোচনায় আছে। একটি হচ্ছে যে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজনদেরকে আক্রমণ করা হচ্ছে, তাদের ঘরবাড়ি পুড়িয়ে ফেলা হচ্ছে, উপাসনালয়ে আঘাত করা হচ্ছে। আরেকটি বিষয় হচ্ছে যে এটিকে অতিরঞ্জন করা হচ্ছে বলেও একটি আলোচনা আছে।
তার প্রেক্ষাপটে ওয়াকারুজ্জামান বলেছেন, জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন যে 20টি জায়গায় 30টি উপাসনালয়ে আঘাতের খবর তাদের কাছে এসেছে। আমরা অনেক কলারের বক্তব্য আমরা শুনলাম, ধন্যবাদ আপনাদের সবার করার জন্য। এখন বাস্তবতা হচ্ছে জনাব জামি সৈয়দ আলী, যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত কখনোই একজন অতিথিকে কখনোই অনিরাপদ রেখে বা অনিরাপদ যদি অবস্থান থাকে তাহলে তারা তাকে ফেরত পাঠাবে না, তিনি যদি নিজে থেকে না আসতে চান। তিনি যদি আসতে চান তাহলে তো আসার পরে যা হওয়ার তাই হবে, কিন্তু আপনি যদি চাচ্ছেন যে ভারত ফেরত পাঠাক, বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিবেশী, গুরুত্বপূর্ণ প্রতিবেশী, অনেক কিছু আপনি বলেছেন, কিন্তু সেটি বাস্তবতা নয়। কারণ আমরা জানি যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি বেশ কয়েকবার যখন লন্ডনে আসেন, তিনি বারবার বলেছিলেন জনাব তারেক রহমানকে ফেরত পাঠানো হবে বিলেত থেকে, কিংবা তারা সেই প্রসেস শুরু করেছেন, যেটি অসম্ভব বাংলাদেশের জন্য। দ্যাটস ফাইন। তারেক রহমান এরকম কোনো গণহত্যা ঘটিয়ে আসেনি। I will not defend for anything that he is accused of. Tariq Rahman is well capable of defending himself, can have legal advice and legal help. সুতরাং তাকে ব্যক্তি হিসাবে আমার এখানে ডিফেন্ড করার কোনো প্রয়োজন নাই। তারেক রহমানের বিরুদ্ধে 15 বছর একচ্ছত্রভাবে স্বাধীনভাবে, যেই দেশে সাক্ষী গোপন করে দেওয়া হয়, যে দেশে উইটনেসের কাগজ ছিঁড়ে ফেলা হয় আদালতে বসে, এমন সুবিধা নিয়ে 15 বছরে আপনি কি বলতে পারবেন? বা ওয়ান অফ দ্য রিজন ওয়াই আই ডোন্ট শেয়ার এনি প্ল্যাটফর্ম উইথ ফ্যাসিস্ট, আমার গা ঘিন করছিল যে ফোন করছে উনি 71 সালে, 71-এ 4 বছর পরে আমার জন্ম হয়েছে, সেই বাংলাদেশে আমাকে কি দিয়েছে? I couldn't even stay there. তারা এমন একটা রাষ্ট্র কায়েম করেছে যেটা স্লেভ টু ইন্ডিয়া। তো এটা স্বাধীন হলো কিভাবে? ফর দ্য ফার্স্ট টাইম এই 24 সালে উই আর সেইং উই আর নোবডি স্লেভ। আমরা ভারতীয় যে আধিপত্যবাদের যে স্ট্রাকচার, এটা উৎখাত করে ফেলে দিতে চাই বাংলাদেশ থেকে। এটা তাদের লাগছে কেন? 71 সালে যদি পাকিস্তানি আধিপত্যবাদকে আমরা বিদায় করি, আজকে ভারতীয় আধিপত্যবাদ বিদায় করতে এত লাগছে কেন তাদের? So that's one point. I don't think আমার জীবনের সাথে 71-এর কোনো সম্পর্ক নাই, has nothing to do with me. বরং আমার জীবনের সাথে 24-এর অনেক বেশি সম্পর্ক। ফর দ্য ফার্স্ট টাইম আই সি যে একটা মেরিটোক্রেটিক সিস্টেম চালু হতে পারে এবং এখানে আমার কোনো সুযোগ আছে বেসড অন মাই কম্পিটেন্স, মাই এবিলিটি। আচ্ছা, দুই নম্বর ইস্যু যেটা বলছিলেন, I just went out of my mind. আমি বলছিলাম যে সম্ভব না, ভারত কখনোই ফেরত পাঠাবে না। হ্যাঁ, এটা হচ্ছে রাষ্ট্রের সম্পর্ক অবশ্যই ব্যক্তির সাথে গুরুত্বপূর্ণ। ওকে, Tariq Rahman is an asylum seeker in this country. So it's again, আমি কাগজে দেখি নাই তো তার asylum seeker. But it's been established he's under for many protection. years. He's under protection. জি। এক নম্বর। দুই নম্বর হচ্ছে তার বিরুদ্ধে কোনো একটা মামলা আজ পর্যন্ত রায় করতে পারে নাই, প্রমাণ হয়নি আদালতে। 21 আগস্টের মামলা রায় হয়েছে। 21 আগস্টের মামলায় সে আসামিই ছিল না যখন শুরু হয়। Yes, of course, but রায় হয়েছে। বাংলাদেশে রায় হয়েছে। এবং আরেকটা মামলার বিচারককে পালিয়ে যেতে হয়েছে। মালয়েশিয়াতে, বাংলাদেশে। আর একটু আগে বলছে ইউসাইড যে বাংলাদেশে এরকম কোনো বিচারপতির পদত্যাগ হয়েছে কিনা, ইউ ডোন্ট নো, বিকজ ভুলে গেছো থাবড়ায়া চড়ায়া বিদায় করা হয়েছে বাংলাদেশের সিটিং চিফ জাস্টিস সিনহাকে। Well, that's না, কিন্তু তিনি তো পদত্যাগ করতে বাধ্য, তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে। তার স্ত্রীকে বাংলাদেশে বন্দি রেখে বলা হয়েছে অস্ট্রেলিয়া যে ওখান থেকে পদত্যাগ না পাঠানোর পর্যন্ত স্ত্রীকে ছাড়া হবে না। সো পদত্যাগপত্র পাঠানোর পরে তার স্ত্রীকে ঢাকা থেকে ফ্লাই করতে দেওয়া হয়েছে। সো এই ঘটনা বাংলাদেশে ঘটেছে আওয়ামী লীগ আমলে। কনটেক্সট ডিফারেন্ট, একটা ফোর্সফুল রেজিগনেশন। এটা ফোর্সফুল, বাট গভর্নমেন্ট যেহেতু কারেন্ট গভর্নমেন্ট যেহেতু আফটার অল যদিও এখনো সেটেল হয় নাই, তারপরেও একজন সিভিলাইজড ফিগার হেড, যিনি একজন সিভিলাইজড লোক, প্রফেসর ইউনূস, ফলে এখানে চড়থাপ্পরের কোনো প্রয়োজন নাই। বাই দি হেভি ওয়েট দ্যাট হি ইজ, ধারে কাটে ভারে কাটে, তিনি ভারে কেটেছেন। সো বাংলাদেশের সাথে যখন ইন্ডিয়ান রিলেশন এরকম হবে যে শি ইজ এ ফিউজিটিভ ফ্রম ল, এটা ওই স্টেজে যখন আমরা যাব, ইন্ডিয়ান সিচুয়েশন উইল চেঞ্জ। ধন্যবাদ, আমাদের সময় শেষ। যেটি একই প্রশ্ন, সম্ভব না, ভারত কখনোই ফেরত পাঠাবে না। এখানে ফারহান সাহেব, আপনার আমার মনে হয় একটু দেখেন আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা যদি আমরা অন্য রকমের সাজাই। বলুন। সেটা হচ্ছে যে আমরা এটাতে এজিউম করছি না যে উনি আসতে চাচ্ছেন না এবং ইন্ডিয়া তাকে কেন দিবে।
আওয়ামী লীগের সকল জনশক্তি চাচ্ছে উনি আসুক, উনি নিজেও বলতেছেন উনি অগাস্টে আসবেন, যতটুকু উনি অগাস্টে আসবেন সেটি বলেন উনি আসবেন, দৃষ্টিভঙ্গি তো এটাই নাকি, উনি আসতে ওকে দ্যাটস ফাইন। সো এখানে তো ইন্ডিয়া বাধা দেওয়ার কিছু নেই। ইন্ডিয়াকে যদি শেখ হাসিনা বলতো যে আমার জানটা বাংলাদেশে নিরাপদ না, অথবা আমি যাব না, তারপরে না কোশ্চেন আছে যে দিবে কি দিবে না। কিন্তু এটা যদি আপনি বাদও দেন, যে আমি বলবো যে যেহেতু আওয়ামী লীগ চায় উনি আসুক, উনিও যদি চায় আসুক, আমরা জনগণ চাই উনি আসুক, উনি বিচারের সম্মুখীন হোক। আমরা হয়তো 100বার ওনাকে 1000বার ওনাকে ফাঁসি দিতে পারবো না, কিন্তু একটা বিচার তো হবে। সেকেন্ড ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে ইন্ডিয়া আসলে ওনাকে এক সময় আসলেই দিয়ে দিবে, আমার এটা বিশ্বাস। কারণ হচ্ছে ইন্ডিয়ার যে ভাস্টেড ইন্টারেস্ট বাংলাদেশে আছে, দে হ্যাভ টু কাম টু এ নেগোসিয়েশন। ধন্যবাদ, আমাদের সময় শেষ। দর্শক আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ চমৎকার আলোচনা করার জন্য। একটি ডিফারেন্ট কনটেক্সটে আজকে আমরা আলোচনা করেছি, সচরাচর রাজনৈতিক বিষয়গুলি নিয়ে আলোচনা করি, রাজনীতিবিদদেরকে নিয়ে আজকে আমরা দুজন আলোচক এনেছিলাম, তাদের ভাস্ট এক্সপেরিয়েন্স, একই সাথে যে কনস্টিটিউশনাল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আছে তার উপর আলোকপাত করার জন্য। দর্শক অসংখ্য ধন্যবাদ যারা এই অভিমত অনুষ্ঠান দেখেছেন। দেখা হবে আগামী অনুষ্ঠানে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।